আচ্ছা, আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হবে যে এতদিন পর্যন্ত আমরা ধরেন যদি একটু রিক্যাপ করি তাহলে হচ্ছে যে কনভার্সন কি, কনভার্সন রেট অপটিমাইজেশন কি, কনভার্সন রেট অপটিমাইজেশনের কিছু প্রসেস ছিল, হ্যাঁ। সেই প্রসেস অনুযায়ী হাইপোথেটিক্যালি আমরা কি কি থাকা উচিত কি কি থাকা উচিত না সেগুলো আমরা করেছি। সেটা হচ্ছে ওয়েবসাইটে করার পরে ধরেন আহ, সেটা আবার আমরা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস করে সেটা আমরা জাস্টিফাই করেছি যে আমরা অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড যেটা করেছিলাম সেটা ঠিক আছে কি নাই, হ্যাঁ। তো সেটা আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের হিট ম্যাপ বা রেকর্ডিং থেকে দেখে দেন আমরা পরিবর্তন করেছি, তাই না? অথবা ধরেন আহ হ্যাঁ, এটাই করেছি। এর পরবর্তীতে ওই সেন্সটুকু করার পরে আবার আমরা দেখেছি কিছুদিন অ্যাড চলেছে, ইমেল মার্কেটিং চলেছে। আহ তারপরে যখন ডাটা আসছে তখন আমরা দেখেছি যে আসলেও কনভার্সন রেট বাড়ে কি। তো আজকে এখানে অবশ্য একটা কথা বলার থাকে যে ধরেন যে যখন আপনি সেন্স করলেন, তাই না? তো আসলে কতটুকু সেন্স করবে বা কি কি সেন্স করা উচিত, তাই না? তো এটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে আহ, মানে হেডলাইন থেকে শুরু করে, ইমেজ থেকে শুরু করে, সিটিএ বাটন থেকে শুরু করে, কালার থেকে শুরু করে মোটামুটি সবকিছুই পরিবর্তন করে দেখা যেতে পারে, বাট সেটা একবারে অনেক না। তো এই ক্ষেত্রে বিশেষজ্ঞরা একটা মতামত দেন যে এবি টেস্টিং করে দেখা যেতে পারে। যেমন ধরেন হচ্ছে যে আহ দিন শেষে ধরেন আমাদের এখানে যা যা চেঞ্জ করা দরকার, এখানে আমাদের ধরেন আমরা একটা অ্যানালাইসিস করে দেখলাম যে এই বাটনের কালারটা আমাদের চেঞ্জ করা দরকার, হেডলাইনটা একটু চেঞ্জ করা দরকার, এখানে ইমেজ আরো দু একটা বাড়ানো দরকার। আমি প্রচুর পরিমাণে দেখলাম ক্লিক আসতেছে, এখানে তার মানে ইমেজ দেখতে চাচ্ছে আর কি, তাই না? এখানে যেমন ডেসক্রিপশন গুলো খুবই ভুতুড়ে ডেসক্রিপশন আছে, এইটারে আর একটু সুন্দর করে ওই যে পয়েন্ট আকারে, বোল্ড আকারে, যেগুলো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে বলেছি আর কি, বোল্ড আকারে, ইটালিক আকারে যেভাবে লিখলে ভালো হয়, মানে পড়ে মানুষ মজা পায় আর রিভিউ জিনিসটা আমরা উপরের দিকে আনা। কারণ যেহেতু হচ্ছে যে আমরা বলেছিলাম যে 80% টাইম সে উপরের দিকে ব্যয় করে, এই জিনিসগুলো রাখা যাতে ডিসিশন মেক করতে সুবিধা হয় আর কি। এছাড়াও রিভিউ গুলো একদম নিচে যখন করে, রিভিউ গুলো এখানেও শো করানো যেতে পারে, মনে হয় যেটা হচ্ছে যে অ্যামাজন করে। এখন তো ধরেন যে স্লাইড কিছু চেঞ্জ করলেন বাটন টাটন দিয়ে, এবং ব্রড একটা চেঞ্জ করলেন আর একটা পেজ দিয়ে, তাই না? তো এই যে ধরেন আমরা কিছু চেঞ্জ করলাম একটা পেজে, সেম প্রোডাক্টের জন্য আরেকটা পেজ আমরা তৈরি করলাম, যেখানে আমরা এর থেকে আরেকটু বেশি চেঞ্জ করলাম বা কম চেঞ্জ করলাম, বা এইটারে আরেকটু রিঅ্যারেঞ্জ করলাম কালার টালার দিয়ে। দেন পরবর্তীতে দুইটা ও ইসেই ল্যান্ডিং পেজেই বা প্রোডাক্ট পেজেই ট্রাফিক নিয়ে আসলাম, ট্রাফিক নিয়ে এসে দেখলাম যে কোনটাতে আসলে কনভার্ট বেশি হচ্ছে। তখন আসলে দিন শেষে বোঝা যাবে যে আসলে কোনটা আসলে ফ্রুটফুল কাজ করতেছে। এটা এবি টেস্টিং আর। যেমন আমরা অ্যাডভার্টাইজিং এর এবি টেস্টিং এর সময় পড়েছি যে আমরা ওই মানে কি বলে, আমরা ইমেজ ওই ক্রিয়েটিভটা চেঞ্জ করতে পারি, হেডলাইনটা চেঞ্জ করতে পারি, ক্যাপশনটা চেঞ্জ করতে পারি। দেন হচ্ছে যে আমরা দুইটা অ্যাড রান করে দেখতে পারি, বা এবি টেস্টিং এর যে টুলস আছে ফেসবুকে, সেটা করে আমরা দেখতে পারি যে কোনটাতে আসলে কনভার্সন বেশি হচ্ছে, সেটা নিয়ে যাওয়া। আর সিআরওর ক্ষেত্রে হচ্ছে আসলে দুইটা পেজ তৈরি করা বা তিনটা পেজ তৈরি করতে পারেন, যেখানে ইয়ে আসে। এখন এই সমস্ত ক্ষেত্রে প্রবলেম হয়ে দাঁড়ায়
যে হ্যাঁ, সেম অডিয়েন্স কেও দেখাতে পারেন, ডিফারেন্ট অডিয়েন্স কেও দেখাতে পারেন। ধরেন এইভাবে করে আসলে আপনাকে এখানে ট্রাফিক আনতে হবে। ট্রাফিকটা আসলে কিভাবে আনতে, তো ট্রাফিক যেমন ইমেল মার্কেটিং একটা ওয়ে। কারণ আমার হয়তো ধরেন আপনার কাছে 500 বা 300 বা 1000 ইমেল আছে, ডাটা আছে, আপনি সেখান থেকে যদি 200 300 ইউজার নিয়ে আসতে পারেন বা 50 100টার ইউজার নিয়ে আসতে পারেন, সেটাও আমরা ট্র্যাক করে দেখতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের পেইড ক্যাম্পেইন চালিয়েও দেখা যেতে পারে এবি টেস্টিং এর রেজাল্ট কোনটা ভালো। এবং দিন শেষে কিন্তু বস ওই যে সেই ইয়াটা দেখতে হবে, মানে ওই হিটম্যাপ, রেকর্ডিং, এই জিনিসগুলো দেখে জাস্টিফাই করতে হবে আদৌ কাজ হচ্ছে কি হচ্ছে না বা কোথায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। এছাড়া ধরেন আমরা যে চেক আউট পেজে যে অনেক কথা বলেছিলাম, আহ যেমন চেক আউট পেজে আমরা বলেছিলাম না যে ওখানে ট্রাস্টেড বেস থাকা দরকার, ওখানে অনেকগুলো পেমেন্ট মেথড থাকা দরকার। তো আমাদেরকে আসলে দেখতে হবে যে কোন জায়গাটা যে, যখন আপনার রেকর্ডিংটা দেখবেন, রেকর্ডিং ধরেন আমরা দেখেছি ক্লাসে আসলে ওই যে অনেকে দেখলাম বেশি প্রশ্ন করতেছিলেন আর ক্লাসে আসলে ভাই অনেক কিছু করা যায় না বা দেখানো যায় না, তাহলে এই কোর্স হবে 200 ঘন্টা 300 ঘন্টা হবে, মানে আজীবন ধরে ক্লাস নিলেও এই কোর্স শেষ হবে না। হ্যাঁ, আবার এর মধ্যে একজন বললেন যে ভাই মানে ফেসবুকটাও বললে একটু ভালো হয়, এ ধরনের স্টুপিডিটি কথাবার্তা বলা অপরাধ, ওয়ান কাইন্ড অফ আর কি। হ্যাঁ, আর এগুলো তো আমরা প্রথমেই বলে নিয়েছিলাম যে এই জিনিসগুলো করা না থাকলে আপনারা এই কোর্সে আসেন না আর কি। হ্যাঁ, আর মানে শামীম ভাই ট্রেনিং দিচ্ছে, শামীম ভাইকে আসলে এইভাবে ব্যবহার করার চেষ্টা করেন না, ঠিক আছে ভাই বাগে পাইছে আজকে যা যা বলে করানো যায় আর কি। হ্যাঁ, এটা ইনস্টিটিউটে যেতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে। সো এইভাবে আমরা টেস্ট করে দেখতে পারি। এর থেকে বেশি এখন ধরেন আপনি যদি প্র্যাকটিক্যালি দেখা যায়, তাহলে এটার আমার একটা ভার্সন বানাইতে হবে। ভার্সন বানানোর পরে সেখানে ধরেন একটা ইমেল ক্যাম্পেইন চালায় দেখতে হবে। তারপরে সে আবার কোয়ালিটেটিভ অ্যানালাইসিসে যেতে হবে। তারপরে দেখতে হবে কোথায় আছে, তারপরে আবার পরিবর্তন। এটা কি ট্রেনিং এ দেখানো সম্ভব? নো, ইটস নট এ পসিবল। এই জন্যই হচ্ছে যে এম শেপ নলেজ না থাকলে সিআরও টিআরও টাইপ জিনিসে করা আসা ঠিক না। যে কারণে আমরা ওই প্রথম দিক থেকেই বলে আসছি যে ভাই তোমার যদি এই যে ধরনের গুলো নলেজ টলেজ থাকে তাহলে আমাদের এই কোর্সটাতে এনরোল করো, আদারওয়াইজ করার দরকার নেই। That's it। আচ্ছা, এখন আজকে আমাদের মূল বক্তব্য হবে যে কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিস করে আমরা কিভাবে কনভার্সন রেট বাড়াতে পারি। এতদিন পর্যন্ত আমরা হচ্ছে পড়ালেখা করলাম হচ্ছে সিআরও ধরো ওয়েবসাইট এন্ডে, ওয়েবসাইট এন্ড নিয়ে পড়াশোনা করলাম, ওয়েবসাইট এন্ড নিয়েই আসলে পড়াশোনা এখানে। এছাড়াও হচ্ছে যে অ্যাড নিয়েও পড়াশোনা আছে, কিন্তু সিআরওর মধ্যে আসলে অ্যাডভার্টাইজিং পার্টটা আনা হয় না, তাহলে আসলে অনেক বড় হয়ে যায় কোর্সটা। এই জন্য হচ্ছে যে অ্যাডভার্টাইজিং পার্ট, মানে গুগলের বলেন, ফেসবুকের বলেন, টিকটকের বলেন, ইমেল মার্কেটিং বলেন, এসইও বলেন, এই পার্ট গুলো যারা শেষ করবে তারাই আসলে এখানে, যেমন এখানে আমি এখন যে কথাগুলো বলবো, আমি যারা ডেটা অ্যানালাইসিস করব এবং কি ডিসিশন নিব সেটা নিয়ে কথা বলবো। কিন্তু এখন যদি বলেন ভাই এই ডিসিশন হয়ে যায়, ঠিক আছে তাহলে আমি ফেসবুকে একটা ক্যাম্পেইন রান করি, আর ফেসবুকে ক্যাম্পেইন রান করে কিভাবে সেটা নিয়ে পড়াশোনা করতে হলে এবার আরেকটা চ্যাপ্টারে দিতে হবে, তাই না ব্যাপারটা? আবার ধরেন ফেসবুকের ভাই আমি একবারে কোন ক্যাম্পেইন চালাবো, তাহলে ফানেলিং এর ওই বিষয়গুলো আসতেছে, যেটা এখানেও একটা সংক্ষেপে আলোচনা করা হয়েছে, বাট অন্যান্য কোর্সগুলো তো ডিটেলস আছে। তো এরকম আর কি ব্যাপারটা আর কি, ঠিক আছে। আচ্ছা, কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে যারা আমাদের ওয়েব অ্যানালিটিক্স কোর্স করেছেন সেখানে আমরা একটু আহ এখানে আমরা সিআরওর পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কয়েকটা ম্যাট্রিক্স দেখি, বা অন্যান্য ম্যাট্রিক্সে দেখা যায় না তা না, কিন্তু সিআরওর পয়েন্ট অফ ভিউ থেকে এই কয়টা ম্যাট্রিক্স জানা খুবই খুবই জরুরি। বাট আমরা যখন হচ্ছে যে ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কথা বলি তখন হচ্ছে যে ওইখানে আসলে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়, তো ধরেন অডিয়েন্স বানানো, সেগমেন্টেশন বানানো, এটা আবার রিমার্কেটিং অডিয়েন্স বানানো, সেখান থেকে কিভাবে রিমার্কেটিং, মানে এই বিষয়গুলো একটু বেশি আলোচনা হয় আর কি। আর আজকে আমরা সিআরও এই জন্য হচ্ছে যে ওয়েব অ্যানালিটিক্স কোর্সটাও ভালো করে জানা থাকা উচিত, মানে পড়ে রাখা উচিত। তারপরে এসে এইখানে এসে জাস্ট আমরা ডেটা অ্যানালাইসিস করব, ওই ডেটা থেকে মানে কোয়ান্টিটি, এতদিন আমরা কোয়ালিটি ডেটা অ্যানালাইসিস করে তার ইন্টারপ্রেট করে কি করা উচিত ডিসিশন নিয়েছি। আজকে হচ্ছে আমরা জিএ4 থেকে কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিস করে আমাদের কি করা উচিত না উচিত সেটা নিয়ে আলোচনা করি। প্রথম কথা হলো আমাদের এই, এটা কিন্তু ধরেন যারা জিএ4টা করেননি
তাদের জন্য এই যে এখনকার এই কথাগুলো খুবই ভয়ঙ্কর লাগবে আর কি। বা কোথা থেকে আসলেন, কিভাবে আসলেন, এরকম কথাবার্তা হবে। যাই হোক, তারপরও পড়াতে হবে। এখন আমাদের কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে, মানে এক্স্যাক্টলি ইন টার্মস অফ সিআরও, আমাদের প্রথম যে ম্যাট্রিক্সটা নিয়ে আলোচনা করতে হবে সেটার নাম হচ্ছে বাউন্স রেট। এখন যেমন ধরেন, এটা তো ওয়েব অ্যানালিটিক্স এর কোর্স না, তাহলে বাউন্স রেট কি জিনিস এটা নিয়ে কিন্তু আমি কথা বলবো। কথা বুঝতে পারছেন? তাহলে ওই জিনিসটা আসলে ফ্রি আসতে হবে, হ্যাঁ। তো এর একটা স্ট্যান্ডার্ড আছে। এটা ই কমার্স বিজনেসের জন্য একটা বেঞ্চমার্ক আছে, ওভারঅল ইন্ডাস্ট্রির জন্য, হ্যাঁ। ওভারঅল ইন্ডাস্ট্রির জন্য একটা বেঞ্চমার্ক আছে, যে একটা ই কমার্স ওয়েবসাইটে বাউন্স রেট 20 থেকে 45% পর্যন্ত হতে হয়। এর উপরে যদি যায় তাহলে সামথিং রং আছে। কি রং আছে সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তার আগে আমরা, ধরো এই ওয়েবসাইটেরই, এই বিজনেসেরই আমরা একটু ডেটা অ্যানালাইসিস করে দেখি যে এর বাউন্স রেট আসলে কি। ওরা স্কিন কেয়ার রিলেটেড প্রোডাক্ট সেল করে এবং 100% ই কমার্স বিজনেস, অনলাইনে বিজনেস করে, এবং ওদের কি অবস্থা সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমরা বুঝলাম এখন এই জিনিসগুলো কিন্তু ভাই একটু পড়ালেখা থাকা দরকার। তারপর আমি একটু বলি যে কোনো ভদ্রলোক যদি তোমার ওয়েবসাইটে আইসা ফার্স্ট পেজ, মানে যে কোনো একটা পেজ ভিজিট কইরাই সে দৌড় দেয়, সেটাকে আমরা বলি হচ্ছে যে মানে বাউন্স রেট আর কি, হ্যাঁ। তার মানে একটা ভদ্রলোক কোন একটা ল্যান্ডিং পেজে আসলো, আইসা মোটামুটি 2-4 সেকেন্ডের মধ্যে ওই পেজ থেকেই বাউন্স ব্যাক করে, ও 2-3-4-5 পেজে আর যায় না, হ্যাঁ। আচ্ছা, এখন পয়েন্ট হলো যে তাহলে নিশ্চয়ই এখানে কোনো ঘটনা থাকে। কি ঘটনা থাকে ভাই? এখানে নিশ্চয়ই কোনো ঘটনা থাকে এরকম যে এই ভদ্রলোক যে মানে ইয়া করলো আর কি, মানে ওয়েবসাইটে আসলো, আইসাই মোটামুটি, তার মানে সে কোথা থেকে আসছে? সে অর্গানিক্যালি আসতে পারে, ইমেল মার্কেটিং এর থ্রু দিয়ে আসতে পারে, যে কোনো পেইড ডিজিটাল মার্কেটিং এর থ্রু দিয়ে আসতে পারে, ডিরেক্টও আসতে পারে, ইমেল মার্কেটিং এর মাধ্যমে আসতে পারে। কিন্তু আইসা আপনি যে ল্যান্ডিং পেজে ল্যান্ড করলো, ওই পেজ থেকেই 2-3 সেকেন্ডের মধ্যে সে ব্যাক করে চলে গেল। তাহলে এখানে কি ঘটনা ঘটতে পারে? এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে বাউন্স রেট ইমপ্রুভও করতে পারবো এবং সিআরও বাড়াতে পারবো, তাই না? কারণ একটা লোক আয়সা যদি চলে যায় তাহলে, এবং আয়সা যদি চলে যায় তার মানে সে তো আমার প্রোডাক্ট কিনলো না। আর প্রোডাক্ট যদি সে না কেনে তাহলে তো আমার কনভার্সন বাড়লো না। আর কনভার্সন না বাড়লে কনভার্সন রেটও বাড়বে না। তাহলে এখানে একটা ঘটনা আছে। তাহলে আমরা প্রথমে একটু আলোচনা করি যে আমরা স্ট্যান্ডার্ড 20 থেকে 45%-এর মধ্যে যদি কনভার্সন রেট থাকে ই কমার্স বিজনেসের ক্ষেত্রে, তাহলে আমরা বুঝবো যে সেই ওয়েবসাইটটা খুব ভালো, সরি, সেই বিজনেসটা মোটামুটি ঠিক আছে, ওকে। তার মানে 100 জনে যদি 45 জন এসে বাউন্স করে চলে যায়, কোনো সমস্যা নেই। 100 জনে যদি 20 জন বাউন্স করে চলে যায়, এক পেজ ভিজিট করে চলে যায়, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু 100 জন আইসা যে 70 জন মানুষ বাউন্স করে আমার ওয়েবসাইট থেকে চলে যায়, তাহলে আমার ঘাপলা আছে। সেই ঘাপলা আমাদের ঠিক করতে হবে। আচ্ছা, এখন আমরা একটু দেখে আসি এই সমস্ত কোথায় কি আছে, এগুলো নিয়ে আলোচনা করতে পারবো না বস। আমরা ধরেন এখান থেকেও আমরা বাউন্স রেটের রিপোর্ট টিপোর্ট আমরা যে অ্যাকুইজিশন ফেশন থেকেও বানাইতে পারবো, অসুবিধা নাই আর কি, হ্যাঁ। বাট আজকে আমরা যে টুলসটা ব্যবহার করব সেটা হলো একদম এক্সপ্লোরিং থেকে ওই যে ওর যে আরেকটা অ্যাডভান্স লেভেলের যে অ্যানালাইসিস পয়েন্ট সেটা আর কি, হ্যাঁ। তো এখানে ধরেন আমরা ফ্রি ফর্মটা নিই। ফ্রি ফর্মটা নিয়ে অথবা আপনি ব্ল্যাঙ্কও নিতে পারেন, যেটা আপনার মনে হয়, নিয়ে মোটামুটি আপনি আপনার মতো সাজিয়ে নিতে পারেন। অথবা আমরা ধরেন যে আমরা একটা ব্ল্যাঙ্ক নিয়ে নিতে পারি। হুম। ব্ল্যাঙ্ক দিয়ে নেওয়ার পরে ধরেন আমরা আমাদের মতো সাজিয়ে ফেলি আর কি, হ্যাঁ। তো আমাদের এখানে মেন ম্যাট্রিক, আমাদের এখানে ধরেন আমরা কোন সেগমেন্টে ডাটা, সমস্যা হয়ে গেল। আচ্ছা, এইটা আপাতত বাদ দেন, কারণ হচ্ছে আমরা সেগমেন্টেশন শিখে দেওয়ার আর কি। আমরা ফ্রি ফর্মটাই নিই। এগুলো আপনারা ইয়ারটা দেখিয়ে দেন। হুম। আচ্ছা, আমরা ধরেন এটা দিলাম না। তো আমাদের এখানে যে কি কি আমাদের ম্যাট্রিক্স নেওয়া দরকার, এখন ম্যাট্রিক্স কি ডাইমেনশন এগুলো নিয়েও কিন্তু কথা বলবো না, হ্যাঁ। ধরেন আমাদের এখানে বাই ডিফল্ট 3টা ম্যাট্রিক্স আছে আর কি, হ্যাঁ। অ্যাক্টিভ ইউজার, ইভেন্ট কাউন্ট, ট্রানজেকশন। তো আমরা আসলে দিন শেষে বের করতে চাই কি,
আমাদের দিন শেষে বের করতে হবে বাউন্স রেট কত পার্সেন্ট। তো আমরা স্বাভাবিকভাবে এখান থেকে একটা ম্যাট্রিক্স নিয়ে যেতে পারি। হ্যাঁ, ওই ম্যাট্রিক্সটা হয়তো আমরা একটু লিখে দিই। ঠিক আছে ভাই, এখান থেকে হয়তো আমরা লিখে দিতে পারি বাউন্স রেট। এটা আমরা একটু লিখি, ঠিক আছে, দিয়ে এটা আমরা ইম্পোর্ট করে ফেলি। এখানে হচ্ছে আমাদের সিটিটা বাদ দিয়ে দেন। ঠিক আছে, এত কিছু আমাদের দরকার নাই। এখান থেকে হয়তো আমরা কোন ডিভাইস থেকে হচ্ছে সেটা হয়তো দিতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ধরো ডিভাইস ক্যাটাগরিও বাদ দিয়ে দেন। আচ্ছা, আমরা যেটা করতে পারি, উম, আচ্ছা এখান থেকে আমরা একটা ডাইমেনশন নেওয়ার চেষ্টা করে দেখি যে, আচ্ছা আমরা অ্যাক্টিভ ইউজারটাই নিই। অ্যাক্টিভ ইউজার তো ওখানে থাকছে, আমরা ধরো কান্ট্রি নিয়ে দিই, কোন কান্ট্রিতে কি অবস্থা সেটা আমরা বুঝি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গেল। আর এখান থেকে অ্যাক্টিভ ইউজার গেল, এখান থেকে বাউন্স রেটটা নিয়ে নিই, জাস্ট ডাবল ক্লিক করলে হয়ে যায়। আচ্ছা, এখন আহ এখানে আরো কিছু জিনিস করা যায়। যেমন ধরেন আমরা আমরা অ্যাপ্রক্সিমেট একটা ধারণা এখানে পেয়ে যাই আসলে। তারপরও ধরেন এখান থেকে আমরা আরেকটা, আচ্ছা দেখি, আহ উম, আচ্ছা এটা আমরা আলাদা আলাদা করবো না, হ্যাঁ? আচ্ছা এইটা আমরা প্রথম অবস্থায় ধরেন যে আলাদা আলাদা এরকম শিখি, এর পরবর্তীতে একটা ফর্মের মধ্যে সব ডেটা পাওয়া যাবে সেই ব্যবস্থা দেখে করা যায় কিনা, করা যাবে। ঠিক আছে, আমরা আপাতত এটুকুই শিখি, হ্যাঁ। এবং ধরেন এখানে সেগমেন্টেশনের যে ব্যাপারটা আর কি, হ্যাঁ, যেমন ধরেন যে আমরা যদি একটু ধরো যে একটু ধরেন আমরা মোবাইল ট্রাফিক, হ্যাঁ, মানে আমরা যখন আসলে বাউন্স রেট অ্যানালাইসিস করব, তখন আসলে আমাদের মোবাইল থেকে বাউন্স রেট কেমন, এবং হচ্ছে ধরো ট্যাবলেট পিসি নাই না। আচ্ছা, এই সেগমেন্টেশন মানায় নিতে পারবেন আর কি, হ্যাঁ? এগুলো নিয়ে আর কথা আপাতত বলতে চাচ্ছি না, মানে আলাদা প্রসঙ্গ আর কি। আপনারা আমাদের ওয়েব মাস্টারি উইথ সার্ভার সাইড ট্র্যাকিং কোর্সটা করছেন না? ওখানে কিন্তু সেগমেন্ট, তারপরে হচ্ছে রিটার্গেটিং অডিয়েন্স, অনেক প্রকারের অডিয়েন্স, এবং রোমান্টিক রোমান্টিক অডিয়েন্স কিভাবে বানানো যায় সেভাবে বলা হয়েছে, হ্যাঁ। তো আমি এখানে একটু আলোচনা করি যে যখন আসলে আমরা বাউন্স রেটটা চেক করব, তখন আপনাকে আসলে মাথায় রাখতে হবে কি জানেন, যে আপনার মোবাইল থেকে, ধরেন আপনার বাংলাদেশ থেকে আসছে, আমি আরো সেগমেন্টেশন করতে পারি। যে ধরেন যে আপনার, যেমন এখানে কান্ট্রি ওয়াইজ যেমন আপনি ডাটা দেখতেছেন, সেগমেন্টেশন করতেছেন, আপনি ডিভাইস ওয়াইজ সেগমেন্টেশন করতেছেন। এখন ডিভাইস ওয়াইজ মানে হচ্ছে তোমার মোবাইল ইউজারের মধ্যে বাউন্স রেট কেমন, যারা তোমার পিসিতে আসতেছে পিসি থেকে বাউন্স রেট কেমন, ট্যাবলেট থেকে বাউন্স রেট কেমন, এমন হতে পারে। এছাড়াও ধরেন যে আপনি একটা ক্যাম্পেইন রান করেছেন, ওই ক্যাম্পেইন থেকে 10,000 ইউজার আসছে, এদের নিয়েও আমি একটা সেগমেন্টেশন করতে পারি, তাই না? ধরেন 3 মাস আমি ক্যাম্পেইন রান করেছি, সেখানে আমি $20,000 খরচ করেছি। এই $20,000 থেকে যারা এই গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস থেকে, ধরেন গুগল অ্যাডস এর জন্য আমি একটা সেগমেন্টেশন করতে পারি, ফেসবুক অ্যাডস এর জন্য আমি একটা সেগমেন্টেশন করতে পারি। স্পেশালি আমি যে $20,000 খরচ করলাম, এখানে আমার 5 লাখ অডিয়েন্স আসছে, যাদের আমি টাকা দিয়ে খরচ করে আসছি, এদের বাউন্স রেট কেমন ছিল, এদের মোবাইল থেকে বাউন্স রেট কেমন ছিল, এভাবে কিন্তু আমরা সেগমেন্টেশন করতে পারি। আমি সেগমেন্টেশন নিয়ে আপাতত কথা বলতেছি না, আপাতত ধরেন আমরা মোবাইল ট্রাফিকটা দেখতেছি আর কি, হ্যাঁ। তো মোবাইল ট্রাফিকটা আমরা যদি বাংলাদেশে দেখি, তাহলে দেখেন আপনি যে আমাদের মোটামুটি ওই একই টাইপের মোবাইল ইউজারই মনে হয় বেশি। দেখেন যে আমার 39%, এই বাংলাদেশ থেকে মোটামুটি আমরা দেখতেছি 39%, এবং সেটা হচ্ছে মোবাইল ট্রাফিকের, তাই না? পিসিটা আমরা দেখতে পারলাম না, আমরা একটু ট্যাবলেটটা মাইরা দেখি। পিসিটা বানায় আনতে হবে, মানে সেগমেন্টেশনটা বানাতে হবে আর বাই ডিফল্ট নাই। আচ্ছা,
এই যে ট্যাবলেটে হচ্ছে যে ট্যাবলেটে ওই একই পার্সেন্ট। ট্যাবলেটের ইউজার খুব কম তো, মানে 6,000 অ্যাক্টিভ ইউজার মোবাইলে, সেখানে 680 জন অ্যাক্টিভ ইউজার হচ্ছে। তো অন্যান্য দেশে যেহেতু সেল করে না, সামহাও হচ্ছে এখানে আসছে ওই ভিপিএন টিপিএন অমুক তমুক বিভিন্ন ব্রাউজার ট্রাউজারের কারণে, অথবা কিছু মানুষ হয়তো ওই সমস্ত দেশ থেকে বাংলা ভাষাভাষীর মানুষ ইউজ করেছে, যে কারণে এখান থেকে। বাট এখান থেকে আমরা ডেটা অ্যানালাইসিস করে দেখলাম যে আমাদের মোটামুটি কি ভাই, 39.6% হচ্ছে আমাদের বাউন্স রেট। হ্যাঁ, 39.6%। তো আমাদের এখানে স্ট্যান্ডার্ড কি ছিল? আমাদের এখানে স্ট্যান্ডার্ড ছিল যে যে কোনো একটা ই কমার্স বিজনেসে মোটামুটি 20 to 45% যদি হচ্ছে যে বাউন্স রেট থাকে, তাহলে মোটামুটি আমার ওই ওয়েবসাইট ঠিক আছে। মানে মোটামুটি আমার ওয়েবসাইট ঠিক আছে এক কথায় আর কি। হ্যাঁ, এখন কি কি ঠিক আছে সেটা আমি পরে কথা বলছি। তো এখানে সুন্দর করে ক্লায়েন্টের কাছে হয়তো আপনি বলে দিতে পারেন 39.6% হচ্ছে বাউন্স রেট। এবং এখানে আপনি একটা কমেন্ট থাকতে পারে, এখানে আপনার একটা কমেন্ট থাকতে পারে যে ইটস গুড আর কি। বা এখানে তুমি যখন হচ্ছে যে একটা কমেন্ট সেকশন এখানে রাখতে পারেন যে এটা হচ্ছে আপনার ঠিক আছে, ঠিক আছে। এবং হচ্ছে যে যদি ধরো ঠিক না থাকে, তাহলে আসলে কি, সেটা আমাদের বোঝার। আচ্ছা, এখন পয়েন্ট হলো যে ধরেন এইটা 70% আছে। তো 70% আছে মানে, তার মানে ও আসতেছে কোথা থেকে? আর এই ল্যান্ডিং পেজটাতে আসতেছে কোথা থেকে? সে ফেসবুক অ্যাড থেকে আসতে পারে, গুগল অ্যাড থেকে আসতে পারে, ইমেল মার্কেটিং থেকে আসতে পারে, যে কোনো জায়গা থেকে সে আসতে পারে। তার মানে যদি 70% হয়, যদি এরকম ঘটনা ঘটে যে এটা 70% হয়েছে আর কি, বা 80% হয়েছে, 90%, মানে 100 জন লোক এসে 90%ই প্রথম পেজ ভিজিট করে বাউন্স ব্যাক করে চলে যায়। তার মানে দুইটা কাজ হতে পারে। একটা হচ্ছে তুমি তোমার অ্যাডে যে অ্যাড ক্রিয়েটিভ ব্যবহার করছো, সেটা ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, ক্যাপশন, হেডলাইন, তোমার অফারিং, এভরিথিং ঠিক ছিল, যে কারণে সে তোমার অ্যাডে ক্লিক করেছে। ক্লিক করে আসার পরে, তোমার এই ওয়েবসাইটে আসার পরে সে ভাই হারায় গেছে। ধরেন ওখানে সে চাইছে কোনো একটা প্রোডাক্ট, আইসা এখানে দেখে, ধরেন সে এই হুগো বসের এটাই চাইছে। তো আপনি ডিরেক্টলি এই প্রোডাক্ট পেজে না আইনা হয়তো আপনি হচ্ছে যে এই মানে পারফিউমের ক্যাটাগরি পেজে নিয়ে গেছেন, যেখানে হয়তো আপনি, তার মানে কি, আপনি ওখানে অ্যাড দেখাচ্ছেন হুগো বসের এই প্রোডাক্টটার 75 মিলার, এই যে এটা উচ্চারণ করতে পারলাম না তাই বললাম না। যাই হোক, হয়তো আপনি হুগো বসের এই প্রোডাক্টটা দেখাইছেন, সবকিছু ঠিক আছে। ও ক্লিক করছে, ক্লিক করে আসার পরে আপনি তাকে এই পারফিউমের ক্যাটাগরি পেজে নিয়ে গেছে। তার মানে ক্যাটাগরি পেজ মানে কি, ওখানে হাজারো এরকম প্রোডাক্ট আছে, ও এসে হারায় গেছে, চলে যেতে পারে। ঠিক আছে। অথবা এমন হতে পারে যে আপনার অ্যাডে যে কথা বলছেন সেই জিনিসটা এসে ওয়েবসাইটে পায় না। অথবা আপনি এমন একটা, ওখানে অ্যাডে যে সমস্ত ফিচার বেনিফিট নিয়ে কথা বলছেন, এখানে হয়তো সে খুঁজে সেরকম কোনো কিছু পায় না। অথবা এসে সে নেভিগেশন ঠিক নাই, অথবা সে এখানে রিভিউ টিভিউ পায় নাই, এ কারণে সে বাউন্স ব্যাক করে চলে যেতে পারে। তো আমরা যখন ক্লায়েন্টকে গাইডলাইন করি, আপনি দেখবেন যে আপনি গুগলে সার্চ দিবেন যে হচ্ছে যে বাউন্স রেট যখন বেড়ে যায় আমরা কি কি ভাবে এটাকে রিডিউস করতে পারি, দেখবেন এরকম অনেক কথা পাবেন। যেমন আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো রিপিটেডলি আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে করবে। তো ক্লায়েন্টকে তখন আমার কি করতে হবে? অথবা তুমি ধরো যে তুমি চ্যাট জিপিটিকেও বলে দিতে পারো যে ডিয়ার চ্যাট জিপিটি ভাই, এই জিনিসগুলো লিখে ক্লায়েন্টকে পাঠাতে পারেন, বা ক্লায়েন্টকে এইভাবে গাইডলাইন দিতে পারেন, হয়তো আপনিও করতে পারেন। আপনি সিআরও এক্সপার্ট হিসেবে রিপোর্ট দিতে পারেন। এবং এর পরবর্তী যদি আপনার কন্টেন্ট টিম থাকে, ডেভেলপমেন্ট টিম থাকে, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাড এক্সপার্ট টিম থাকে, এই অনুযায়ী আপনি নিজেও কাজ করে দিতে পারেন ক্লায়েন্টকে আর কি। হ্যাঁ, তো ধরেন আমরা লিখলাম যে আমাদের ধরো যে এইটা হচ্ছে যে, আমি ধরে নিচ্ছি আর কি, আমি ধরে নিচ্ছি যে ধরেন যে আপনার ধরেন যে আপনি কিভাবে দেবেন, আচ্ছা ধরো আমরা ধরেন যে আহ, ধরেন আমরা একটু এখানে লিখি আর কি, হ্যাঁ, দেখি কি বলে। এই লারিবের বাউন্স রেট অনেক হাই, এই জন্য লারিবেরটা দিব আর কি। হ্যাঁ, লারিবের বাউন্স রেট অনেক হাই, কেন সে ঠিক নেই। আমি ধরেন যে আহ একটা জিনিস দাঁড়ান দিই, কিরে ভাই,
নেট নেই। লারিফ করে গেল নাকি? আচ্ছা, লারিফ করে দিতে পারে। আচ্ছা, ধরেন আমরা ল্যান্ডিং পেজের ইউআরএলটা নিতে পারলে ভালো হতো। লারিফ, ধরেন লারিফ টপস, সাইলাম টপস ভিডিও বটমস। আচ্ছা ঠিক, কি ব্যাপার ভাই? আচ্ছা ধরো এই পেজটারে ল্যান্ডিং পেজ ইউআরএল। আহ, হবে না। আচ্ছা আমরা ধরো লারিফ টপস, এইটা এইটা ক্যাটাগরি, তারপরও দেখি কি করে। ধরো ল্যান্ডিং পেজ ইউআরএল, এটা আমরা দিলাম, হ্যাঁ। এবং হচ্ছে যে আহ, ধরেন আমরা বলে দিই যে অ্যাকর্ডিং, ধরেন অ্যাকর্ডিং টু জিএ4 রিপোর্ট, বাউন্স রেট ইজ ধরো 75%। আচ্ছা, আহ, এটা তো বলতে পারা যায় হাউ ক্যান উই ডিক্রিজ বাউন্স রেট ফর সিআর। দেখেন ও খুব দারুণ করে আমাদের পরামর্শ দেবে। হুম। ওই দেখেন আমরা যে কথাগুলো বললাম, হুম, এই যে এটা এটা কিন্তু লেখছে যে ইফ অ্যাপ্লিকেবল। হুম। এই সো ক্লায়েন্টকে আমরা কি করতে পারি? ধরেন এখানে আমাদের সবকিছুই নাই, হ্যাঁ, বা আমরা তো মোটামুটি প্রিভিয়াস খেলাগুলো আসলে খেলেছি আগেই। আমরা ইমেজ ঠিক করেছি, এই যে এই সমস্ত ব্যাপার স্যাপার ঠিক করেছি, কন্টেন্ট টন্টেন্ট গুলো ঠিক করেছি, হ্যাঁ। বাট কন্টেন্ট টন্টেন্ট গুলো ঠিক করার পরও ওই যে আমরা তো ইয়ার দেখে বুঝতে পারবো যে আসলে সে এঙ্গেজ হচ্ছে কি হচ্ছে না। এই জিনিসগুলো আমরা ঠিক করেছি, হ্যাঁ। এই যে এই জিনিস এইগুলো হতে পারে যে পার্সোনালাইজড কন্টেন্ট সে হয়তো সে হারায় যাইতেছে, হ্যাঁ। অ্যাড এর রেলিভেন্সিটা ঠিক আছে। এরপরেও যদি না হয়, হয়তো আমরা যে এবি টেস্টিং করে দেখতে পারি, যে ভাই দুইটা ভার্সন করে দেখতে পারি অ্যাকর্ডিং টু। এই জিনিসগুলোই আসলে কথা। আরেকটা জিনিস এখানে খুব ভালো লাগছে, দেখেন যে এক্সিট ইনটেন্ট পপ আপ। তার মানে দেখা যাচ্ছে যে যখনই সে এক্সিট করতে যাচ্ছে, তখনই তাকে এক্সিট করে চলে যাবে, ধরেন যে 2 3 5 সেকেন্ড থাকার পরেই তার সামনে একটা, ধরেন একটা অফারের লিঙ্ক ছুড়ে দিলেন। দেখা যাচ্ছে তার সামনে একটা অফারের লিঙ্ক ছুড়ে দিলেন, যাতে হচ্ছে সে মোটামুটি ওইখানে থাকে, ক্লিক করে এবং 2 4টা পেজ ভিজিট করে আপনার সম্পর্কে জানার চেষ্টা করে। এইভাবে বস আমরা ইয়া দিতে পারি। আপনার হয়তো সবকিছু এরকম লিখতে হবে না। আপনি মেন মেন পয়েন্ট যে জিনিসগুলো আপনি ইমপ্লিমেন্ট করেছেন, ও তো একটা গতানুগতিক লেখা দিছে, সবগুলো তো আমরা নিব না আর কি, হ্যাঁ। সবগুলো আমরা নিব না। সো ধরেন যে এখান থেকে আমাদের যেগুলো মোটামুটি আমরা যেগুলো করেছি, তারপর আমরা কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস করে দেখেছি যে কোথা থেকে মোটামুটি বাউন্স ব্যাক হচ্ছে, এরপরেও যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে হয়তো আমরা এই ধরনের এই যে এইটা হয়তো ইমপ্লিমেন্ট করে দেখতে পারি, যে ক্লায়েন্টকে আমরা ইয়া দিতে পারি যে ভাই ইমপ্রেশন গাইডে আমরা এটা একটা করে দেখতে পারি। তো এখন এইটা আবার কেমন হবে? যেমন ধরো এটা কেমন হবে, তাই না, বা কত সেকেন্ড পরে দেবে, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে। তখন আমাদের আরেকটা অ্যানালাইসিস করতে হবে যে তোমার এভারেজ এঙ্গেজমেন্ট টাইম একটা ইয়া আছে, হ্যাঁ। ধরো যে তোমার একটা ম্যাট্রিক্স আছে, এভারেজ এঙ্গেজমেন্ট টাইম, হ্যাঁ। এভারেজ
এই যে এভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার সেশন, হ্যাঁ। তো আমাদেরকে আসলে অ্যানালাইসিস করে এটাও দেখতে হতে পারে যে আমার এভারেজ এঙ্গেজমেন্ট টাইম কেমন, যদি ওয়েবসাইটে অনেক ভালো পাবো, যেমন এর এভারেজ এঙ্গেজমেন্ট টাইম 47 সেকেন্ড, হ্যাঁ, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট ব্যাস। তো যখন আমার দেখবেন বাউন্স রেট প্রচুর বেড়ে যাবে, যখন বাউন্স রেট প্রচুর বাড়বে, তখন দেখবেন আপনার এভারেজ এঙ্গেজমেন্ট টাইমটা ওই 2 4 5 10 সেকেন্ড, মানে এটা অনেক কমে যাবে আর কি। কারণ বাউন্স রেট বাড়া মানে কি, সেই লোকটা আইসাই 2 3 মিনিটের মধ্যে ওই পেজ থেকেই বাউন্স ব্যাক করে চলে যাচ্ছে, তাই না, 2 3 সেকেন্ডের মধ্যে। তার মানে সে আর অন্য দ্বিতীয় তৃতীয় চতুর্থ পেজে যাচ্ছে না বা প্রোডাক্টও কিনতেছে না। তখনই হচ্ছে তোমার কি এভারেজ এঙ্গেজমেন্ট টাইমটা কমে যাবে, মানে কত সময় ধরে তোমার ওয়েবসাইটে ছিল সেই টাইমটা কমে যাবে। এটা কিন্তু এমনিতে আছে। এছাড়া আপনি হচ্ছে যখন আমরা গুগল অ্যানালিটিক্সে যখন আমরা ট্র্যাকিং পার্ট শিখি, ওখানেও কিন্তু আবার কাস্টমাইজ করতে, মানে টাইম অন পেজ, যেটা আমরা ফেসবুকের ক্ষেত্রে শিখি, ওটাও করে দেখতে মানে করে দেখতে পারেন। বাট এটা এই ডেটা দেখলেও হবে যে এভারেজ এঙ্গেজমেন্ট টাইম যদি 10 সেকেন্ডের, তখন দেখবেন যে অনেক কমে গেছে আর। তো যখনই এটা কমে যাবে, আমরা কোন কথা থেকে যেন বলছি কথাটা আসলাম, ও, যখনই কমে যাবে আর কি। তার মানে আপনি দেখবেন যে এভারেজ এঙ্গেজমেন্ট টাইম কত, দেখি 5 সেকেন্ড 10 সেকেন্ড, তার মানে 10 সেকেন্ডের মধ্যেই, 10 সেকেন্ডের আগেই, ম্যাক্সিমাম যদি 10 সেকেন্ড, 10 সেকেন্ডের আগেই এক্সিট ইনটেন্ট পপ আপটা দিবে, দিয়ে তার সামনে বললেন যে ভাই, তুমি যদি আজকে মানে এই প্রোডাক্টটা কেনো, তাহলে তোমার এই ধরো 5% ডিসকাউন্ট আছে, অথবা আরো যে বাই ওয়ান গেট ওয়ান, অনেক বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আছে না প্রমোশনাল, ওই জিনিসগুলো দিতে পারেন। তাহলে ও আসলে ওখানে দাঁড়াবে, মানে তখন এটা ক্লিক করে, এই যে ও বলেই দিছে কিন্তু যে ডিসকাউন্ট, ফ্রি শিপিং, অমুক তমুক, তাই না, বা $100 উপর অর্ডার করলে ভাই তোমার $50 ফ্রি, এই ধরনের যদি মানে যদি উপরের সবগুলো যদি ঠিক থাকে আর কি, হ্যাঁ, বা এখান থেকে হয়তো দুই এক সবগুলো যে আপনাকে ক্লায়েন্টে পাঠাতে হবে বিষয়টা কিন্তু তা না, মানে চ্যাট জিপিটি লিখে দিচ্ছে তাই আমাকে দিতে হবে বিষয়টা কিন্তু তা না। যেটা আপনার মনে হবে আর কি, মানে কিসের উপর মনে হবে, অ্যাকর্ডিং টু ডাটা, কোয়ালিটি অ্যানালাইসিস, মানে তারপরে হচ্ছে যে আপনি ইয়া করেছেন কি বলে, যে এ যাবৎকালে যে স্ট্যান্ডার্ড অনুযায়ী, মানে হাইপোথেটিক্যালি আমরা যে জিনিসগুলো সেন্স করেছি, যেখানে মনে হয় কি এরপরে এই সমস্যা, তখন এই ধরনের অফার টফার দিয়ে দেখা যেতে পারে, কিসের উপর ভিত্তি করে, এই কথাটা এখানে লিখে দিতে হবে। এটা হচ্ছে বাউন্স রেট অ্যানালাইসিস করে আমরা কি কি করতে পারি আর না পারি সেটা নিয়ে কথাবার্তা। বুঝা গেছে? আচ্ছা, এবার আমাদের আরেকটা ম্যাট্রিক্স, যেটা হলো যে এওভি, এভারেজ অর্ডার ভ্যালু। এটাও খুব দারুণ একটা ম্যাট্রিক্স, এবং এটার একটা স্ট্যান্ডার্ড আছে আর কি, হ্যাঁ। আমরা যদি একটু সার্চ দেন যে এভারেজ এভারেজ অর্ডার ভ্যালু, এভারেজ অর্ডার ভ্যালু ফর ই কমার্স, হ্যাঁ, এখানে মোটামুটি ধরো এটা আমরা বেঞ্চ মার্ক লিখি, বেঞ্চ মার্ক। এখানেও আমাদেরকে বলেছে যে দেখেন, ই কমার্স, এটা হচ্ছে যে এই যে ই কমার্স ডাটা স্ট্যাটিস্টিকার বলতেছে জুলাই 2023 অনুযায়ী এভারেজ অর্ডার ভ্যালু ই কমার্স অ্যারাউন্ড $122, হ্যাঁ, $122। ধরেন এটা ইন্ডাস্ট্রি ওয়াইজ আরো একটু ডিফাইন করে দিছে আর কি। এই যেগুলো কিন্তু পড়ালেখা করতে হবে বস, হ্যাঁ, মানে এই ফাও ফাও আলাপ করতেছি মানে বিষয়টা কিন্তু এরকম না আর। তো এখানে ধরেন ইন্ডাস্ট্রি ওয়াইজ ও হচ্ছে আমাদেরকে একটা ইয়া দিছে। আচ্ছা, এখানে হচ্ছে এই যে ও আসলে বলছে, হ্যাঁ, যে এভারেজ অর্ডার হলো হোম এন্ড ফার্নিচার ইন্ডাস্ট্রির জন্য কেমন, হ্যাঁ, অক্টোবর 2023-এ কত ছিল। তারপরে হচ্ছে যে তোমার এভারেজ অর্ডার হলো, গো হেড এন্ড ডাউন, আচ্ছা, হোম এন্ড ফার্নিচারের জন্য এরকম। তারপরে হচ্ছে তোমার ফ্যাশন অ্যাক্সেসরিজ এন্ড অ্যাপারেল এর জন্য এইরকম, হ্যাঁ, এভারেজ অর্ডার $129। এটা হচ্ছে 2023 সালে $139। তার মানে আচ্ছা, এইটা কিন্তু এখন বস অ্যাপারেল ইন্ডাস্ট্রির জন্য, তাই না, মানে এটা এটা আমরা উপরে পাইলাম কি, একটু আগে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে ওভারঅল, আর এটা হচ্ছে একদম ইন্ডাস্ট্রি ধরে ধরে দিচ্ছে। এছাড়াও কিন্তু আছে বস, কান্ট্রি ধরে ধরেও কিন্তু এই রিপোর্ট আছে। তার মানে আমরা দেখলাম যে $122, তার মানে কি রে ভাই, $122 আমার হয় না কেন, তার মানে যে আপনি খুব অস্থির হয়ে যাবেন বিষয়টা তা না। এই ধরনের রিপোর্ট গুলো সাধারণত ইউএস বেসড
অ্যানালাইসিস থেকে ওরা বলে আর কি, মানে আর আমরা যারা কাজ করবো তারা তো ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ এদেরই কাজ করবো, তো এটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরতে পারি। এখন এই অনুযায়ী যদি আপনি বাংলাদেশে অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু হইব না ভাই, হ্যাঁ। মানে এই ডেটাগুলো যখন আরো ডিপ টাইপ অ্যানালাইসিস আছে তখন দেখবেন কান্ট্রি ওয়াইজ মানে ওদের কাছে ডেটা আছে আর কি, যে এভারেজ অর্ডার ভ্যালু কত হয় আর কি। তো আমরা স্ট্যান্ডার্ড একটা দেখলাম যে মোটামুটি ধরো তোমার এভারেজ অর্ডার ভ্যালু হচ্ছে তোমার 122 এত ডলার, এটা হচ্ছে তোমার বেঞ্চমার্ক, তাই না? এটা হচ্ছে একটা বেঞ্চমার্ক। আমরা এখানে এটা হয়তো লিখে দিতে পারি বেঞ্চমার্ক কত, আমরা এখানে লিখে দিই। বাট ইন্ডাস্ট্রি ওয়াইজ আপনারা যখন ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন, বেঞ্চ বিএনসিএসি বেঞ্চমার্ক এত ডলার, তাই না? তো আপনারা যেটা করবেন সেটা হলো যে যখন যে ক্লায়েন্টের কাজ করবেন সে কোন দেশের, তারপর তার কোন ইন্ডাস্ট্রি, সে কি রিয়েল এস্টেট নাকি হচ্ছে যে অ্যাপারেল ফ্যাশন নাকি স্কিন, মানে এই ধর মেকআপ অমুক তমক ইন্ডাস্ট্রি ওয়াইজ আপনার গুগলে সার্চ দিয়ে তার একটা বেঞ্চমার্ক লিখে দিয়ে দেন হচ্ছে বের করার চেষ্টা করবেন, ঠিক আছে? এবং এইটা আমাদের দুইটা কাজে লাগে আর কি, হ্যাঁ। দুইটা কাজে লাগে আর আসলে কেন আপনি খেয়াল করে দেখেন, মানে খুব ভালো করে বুঝতে হবে কথাগুলো আর কি, হ্যাঁ। যদি মনে করেন যে কারোর ক্লাস করতে ভালো লাগে চলে যেতে পারো, অসুবিধা নেই। বাট হচ্ছে যে যারা থাকেন তারা একটু মোটামুটি হেল্প করেন। আর আমি তো এমনি তো সাউন্ড অফ করে দিয়েছি আর কি, যাতে কোনো কথা না আসে। এই যে এইগুলো খুব ভালো করে বুঝতে হবে, তাহলে হচ্ছে যে অনেক ভালো প্লেয়ার হওয়া যাবে। খুব খেয়াল করে দেখেন যে এভারেজ অর্ডার ভ্যালু, তার মানে এভারেজ অর্ডার ভ্যালু জিনিসটা কি? ধরেন একটা লোক আমার ওয়েবসাইটে আনতে খরচ হয় $1, খুব ভালো কথা। সেই মানুষটাকে পার্সেস পর্যন্ত নিয়ে যেতে আমার খরচ হয় $3, মানে পার অর্ডারে আমার খরচ হয় কত ডলার? $3। খুব খেয়াল করে শুনতে হবে কিন্তু। আমরা দেখি একটু ইয়া করি, ক্লাস নোট শেষ করতে পারবো কি আজকে? ধরেন আমার পার অর্ডার আনতে খরচ হয়, মানে পার সিভিআর, সিভিআর মানে কি? কনভার্সন রেট। হ্যাঁ, কনভার্সন রেট, আচ্ছা কনভার্সন রেট না, ধরো আমার কনভার্সন কি জন্য এটা রে ভাই? একটা হচ্ছে কনভার্সন ভ্যালু, একটা হচ্ছে কনভার্সন রেট, আর একটা কি কস্ট পার কনভার্সন। ধরো তোমার কস্ট পার কনভার্সন, কস্ট পার কনভার্সন হয় $3। কথা বলো। আচ্ছা, তাহলে কস্ট পার মানে পার কনভার্সন তোমার $3 কাটবে। তো তোমার হচ্ছে যে ভাই, তোমার যদি পার কনভার্সন, পার কনভার্সনের এভারেজ ভ্যালু, না পার কনভার্সন এর ভ্যালু, হ্যাঁ পার কনভার্সন ভ্যালু বা এভারেজ ভ্যালু, যেটাকে আমরা এওভি বলি আর কি, এটা ধরো পার কনভার্সন ভ্যালু না লিখে এভারেজ কনভার্সন লিখি। এওভি যদি হয়, এওভি যদি হয় ধরো $50, ধরো $50, তার মানে হচ্ছে যে তুমি $3 খরচ করে $50 রেভিনিউ জেনারেট। তো তোমার এভারেজ অর্ডার ভ্যালু কত? $50। তাহলে তুমি যদি ধরো তোমার ওয়েবসাইট থেকে 10টা সেল হয়েছে, তাহলে তোমার কস্ট হয়েছে কত? 10 × 3, মানে $30 খরচ হয়েছে। এটা হচ্ছে তোমার কস্ট, ঠিক আছে? এখন তুমি রেভিনিউ জেনারেট করেছো কত টাকা? তো 10টা সেল হয়েছে। তো 10টা সেল মানে পার পার অর্ডারে, পার সেলে তোমার এভারেজ অর্ডার হলে কত? 50। তাহলে 50 × 10, তার মানে তুমি $500 রেভিনিউ জেনারেট করেছো। এখন ধরেন বস, আমরা যদি কোনোভাবে এটা বাড়াইতে পারি, ধরেন এর এখানে কত পার্সেন্ট? 15% প্রফিট আছে, তাহলে এর 15% কত ভাই? এর 15% কত হয়? 0.5। হ্যাঁ, আচ্ছা ধরো যে তোমরা আমি অঙ্কে খুবই কাঁচা, অনলাইন ক্যালকুলেটারে চলে যাব। খুব খেয়াল করে শোনেন, ভালো লাগবে। ধরো 500, সরি, ধরো সরি, ধরো $500 গুণ কত ভাই? 15%, তাহলে হচ্ছে তুমি $75 প্রফিট করেছো। ধরো, ধরে নিচ্ছি, তাহলে ধরো তুমি $75 হচ্ছে তোমার প্রফিট, 5 15 75, $75 হচ্ছে তোমার প্রফিট। খুব খেয়াল করে দেখ, প্রফিট। এখন পয়েন্ট হলো
যে তোমার কস্ট পার কনভার্সন ওটাই আছে। তুমি যদি এওভিটা বাড়াতে পারো, তোমার এওভি 50 ছিল, তুমি এটারে করে ফেলো 75, ধরো 70 করে ফেললে ধরো, তাহলে ভাই খুব খেয়াল করে দেখেন, তুমি যদি তোমার এওভিটা 70 হয়ে যায়, তাহলে তোমার এই 10টা কনভার্সন আনতে খরচ কিন্তু $30 হবে। কিন্তু তোমার এওভি এখন আগে ছিল 50, এখন হয়েছে 70। তাহলে এইটা আমরা গুণ দিব কত দিয়ে? ধরো তোমার এই জিনিসটাই এভাবে রাখো, জাস্ট এইটা করে এখানে 70 করে দাও, 70 করে দাও, তাহলে তোমার এখানে হবে কত ভাই? 700। 700 করে দাও। তাহলে এখানে যদি আমরা, তাহলে আমাদের $700 ইয়া হলো। আমার দেখেন $700 হলো। এবং আমি যদি হচ্ছে এই আহ, ধরো ধরো এই 700 7 15 কত হয়? 90 না? তো ধরেন আমরা যদি আহ এটা করি, 7 15 105 না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে 105, আমরা ধরো 105, তাহলে বস খুব খেয়াল করে দেখেন, কস্ট কিন্তু আমার সেম আছে। কস্ট আমার কি? কস্ট আমার সেমই আছে, আমি 10টা সেলই আনছি। আগে আমার এভারেজ অর্ডার ভ্যালু ছিল 50, আগে আমার এভারেজ অর্ডার ভ্যালু ছিল 50, এখন আমার অর্ডার ভ্যালু হয়ে গেছে 70, যে কারণে আমার প্রফিট বাড়ছে। আমার রেভিনিউ যত বাড়বে, প্রফিট তত বাড়বে। এই জন্য আমাদের কনভার্সন রেট অপটিমাইজেশনের ক্ষেত্রে নাম্বার অফ কনভার্সন বাড়ানোর সাথে সাথে নাম্বার অফ মানে কনভার্সন ভ্যালু বাড়ানোটাও খুব গুরুত্বপূর্ণ। তাহলে তোমার কি হয়? ওই বিজনেস প্রফিটেবল হয় এবং ওই বিজনেস বেঁচে থাকে। তার মানে কি, শুধু নাম্বার অফ কনভার্সন বাড়ানোই কনভার্সন রেট অপটিমাইজেশনের কাজ না। রেভিনিউ রেভিনিউ মানে কনভার্সন ভ্যালু বা রেভিনিউ বাড়ানো কনভার্সন রেট অপটিমাইজারের কাজ। এখন আমরা স্ট্যান্ডার্ড জানি, আমরা স্ট্যান্ডার্ড জানি যে ভাই আমার এভারেজ রেভিনিউ এটা ফ্যাশন বা অ্যাপারেল ইন্ডাস্ট্রির জন্য এরকম, বা যে কোনো ইন্ডাস্ট্রির জন্য এরকম। এটা কিসের? ইউএসএ বেস। তো অন এভারেজ আমাদেরকে একটা বের করতে হবে আর কি, বা যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্ট আসলে কোন ইন্ডাস্ট্রির, কোন দেশের, ওই অনুযায়ী গুগল করবেন। গুগল করে দেখবেন যে আসলে অর্ডার এভারেজ অর্ডার ভ্যালু কেমন। এইবার ওই স্ট্যান্ডার্ডে যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনি সাস্টেনেবল। আর যদি না রাখতে পারেন, তাহলে আমাকে বাড়াতে হবে। এখন কিভাবে আমরা বাড়াতে পারি সেটা নিয়ে পরে কথা বলবো, তার আগে বের করে আসি, ঠিক আছে? আচ্ছা, এইটারে আমরা ফ্রি ফর্ম রিপোর্টটাকে একটা সেভ করে রাখতে পারি। ধরো যে এটা আমরা এটারে নাম দিয়ে দিতে পারি বাউন্স রেট, বাউন্স রেট অ্যানালাইসিস, বাউন্স রেট অ্যানালাইসিস। এটাই করব নাকি এইটার উপরেই সারবো সব? আচ্ছা, এইটা তো আপনারা জানেনই যে মানে সেভ করে করে রাখতে পারে না। সেভ করে করে রাখতে হলে যখন আপনি শুধু বাউন্স রেট নিয়ে আলোচনা করবেন, তখন জাস্ট হচ্ছে যে আমরা এই যে আমরা যদি এক্সপ্লোর রিপোর্টে যাই, তাহলে ধরো যে আমার আহ, আমরা এই যে আমার এই যে বাউন্স রেট অ্যানালাইসিস আমরা এই টেমপ্লেটটা রেডি করে রাখি। এখন পরবর্তীতে যখন আমরা কিছুদিন একটা টান টান করার পরে, যখন আমাদের সিআরও দেখেছে 1-2 মাস পরে, আমরা যখন এগুলো অ্যানালাইসিস করতে যাবো আবার, জাস্ট তখন এটা শুধু ডাবল ক্লিক করে ওপেন করে ফেললেই আপনি সব ডাটা পেয়ে গেলেন। এখান থেকে যদি আপনার মনে হয় আপনি শুধু সেগমেন্টেশন, যদি আরো ডিপ ডাইভ অ্যানালাইসিস করতে চান, তখন আপনি এই সেগমেন্টেশন গুলো চেঞ্জ করে কোন সেগমেন্টের কোন অবস্থা, সেগুলোতে আপনি অ্যানালাইসিস করে ফেললেন। এইটা হলো সুবিধা। কথা বোঝা গেছে? আমি এটাও কেটে দিলাম, বাট একটা দেখালাম, নেক্সট টাইম থেকে হয়তো আমরা ইয়ে করবো, আমরা একটার মধ্যে সব করে ফেলার চেষ্টা করবো। আমি আবারও ফ্রি ফর্ম অ্যানালাইসিস রিপোর্ট নিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা এভারেজ অর্ডার ভ্যালু বের, তা আমাদের এখান থেকে ধরো এই সিটি বাদ দাও, ডিভাইস ক্যাটাগরি বাদ, আচ্ছা ডিভাইস ক্যাটাগরি ছিল, ঠিক আছে। আচ্ছা ডিভাইস ক্যাটাগরি ছিলই, তার মানে তখন যে আমরা হচ্ছে যে এখান থেকে ট্যাব ম্যাম দিলাম, ডিভাইস ক্যাটাগরি তো ছিলই, ওইটা থেকে আমরা করতে পারতাম। আচ্ছা যাই হোক, বাদ দেন। এখন তাহলে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় কি? আমরা এভারেজ অর্ডার ভ্যালু। তো আমরা কি ম্যাট্রিক্স নিব? আসলে আমরা ম্যাট্রিক্সটা নিই, দেখি এভারেজ। আচ্ছা, এটা হচ্ছে যে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে, এই প্রত্যেকটা জিনিস আপনারা একটু পড়ে ফেলবেন, হ্যাঁ, কি কি ম্যাট্রিক্স এখানে আছে। এর উপরে মাউস রাখার সাথে সাথে ও কিন্তু বলে দেয় আমি কে। হ্যাঁ, আমি কে, তুমি কে, ও বলে দেয়। তো আমাদের এখন আমরা আসলে এভারেজ অর্ডার ভ্যালু বের করবো, হ্যাঁ। তো ধরো আমরা যদি এভারেজ লিখিয়ে দেখি, এই যে ও আমাদেরকে বলে দিচ্ছে এভারেজ পারচেজ রেভিনিউ, এইটা এভারেজ অর্ডার ভ্যালু বলে। গুগল অ্যানালিটিক্স আবার বলছে যে এভারেজ, এটা হচ্ছে পার অ্যাক্টিভ ইউজার, এটা এভারেজ ডেইলি রেভিনিউ,
এভারেজ ডেইলি পারচেজ, এভারেজ ডিউরেশন না, তারপরে আমরা এটাই নিই, এটা এভারেজ, এভারেজ পারচেজ রেভিনিউ কি বলছে, এভারেজ পারচেজ রেভিনিউ ওভার দ্য সিলেক্টেড টাইম, এভারেজ পারচেজ রেভিনিউ, এইটা অ্যানালাইসিস করে ফেললে আমরা আমাদের কাজ হয়ে যাবে। আসলে আমরা কি করি, আচ্ছা এখান থেকে ধরো আমরা এই কান্ট্রিটা অ্যাড করে দিই, ধরো আমরা কোন কান্ট্রি থেকে কি পরিমাণ, তাহলে আমাদের বোঝা যাবে। তো আমরা বাংলাদেশ থেকেই, আর এখান থেকে আমাদের হচ্ছে যে এভারেজ অর্ডার ভ্যালুটা আমরা দেখে দিই। এখান থেকে তুমি ট্রানজেকশনটাও দিয়ে দিতে পারো, এখানে আসলে অনেক কিছুই দিতে পারো আর কি ভাই, হ্যাঁ কয়টা সেল হয়েছে, হ্যাঁ মানে কতটা এসে, এখান থেকে আমরা কনভার্সন রেট ফেটও বের করে ফেলবো, আমরা এখন থেকে এই শীতেই সবকিছু করে ফেলবো, প্রথমটা দেখানোর জন্য এখন। আচ্ছা, তো আমরা বাংলাদেশ থেকে মোটামুটি আমাদের এভারেজ পারচেজ রেভিনিউ, তার মানে এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের কিন্তু বস, এই ওয়েবসাইটের হচ্ছে আপনার মানে যত অর্ডার হয়, দেখেন কতগুলো অর্ডার হয়েছে, আমরা যদি একটা টাইম ফ্রেম দিয়ে দিয়েছি, টাইম ফ্রেমটা কই ভাই, আমরা এই যে এখান থেকে ধরো লাস্ট 20 ডেজ এর টাইম ফ্রেম আমরা দিয়েছি, এখান থেকে আমরা বাড়িয়ে ধরো লাস্ট 90 ডেজ করে দিলাম আর কি। বা আপনি কাস্টম করে আর অনেক বড় ডাটা অ্যানালাইসিস করার সময় মিনিমাম 3 মাসের ডাটা নেওয়া উচিত আর কি, হ্যাঁ মিনিমাম 3 মাসের ডাটা নেওয়া উচিত, আপনি 6 মাসেও নিতে পারেন। আর যদি একদম ডাটা নাই থাকে, সর্বনিম্ন 3 উইকস এর ডাটা, বুঝতে পারছেন? আচ্ছা, এখন পয়েন্ট হলো বস, যে দেখেন তার মানে হচ্ছে লাস্ট 90 দিনে, লাস্ট 90 দিনে, হ্যাঁ লাস্ট 90 দিনে এই ওয়েবসাইট থেকে 3258টা সেল হয়েছে, 3258টা সেল হয়েছে, যার অর্ডার ভ্যালু ছিল আহ, মানে পার অর্ডারের এভারেজ ভ্যালু ছিল হচ্ছে তোমার 3225, 3225 মানে হচ্ছে 3000 মানে কি ভাই, 3000 মানে কি 30 নাকি, $30 না, $30, 3000 মানে $30, ধরো $30, তার মানে ওর এভারেজ অর্ডার ভ্যালু ছিল $30 ধরে নিচ্ছি আর কি, বা 3000 টাকা। তার মানে কি, কোন অর্ডার ছিল হয়তো 5000 টাকা, কোন অর্ডার ছিল 1500 টাকা, কোন অর্ডার ছিল 10,000 টাকা, কোনোটা 8000, কোনোটা 500, কোনোটা 900, কোনোটা 700, কোনোটা 1300, অন এভারেজ অর্ডার ভ্যালু তার কত, টোটাল মানে টোটাল এই যে এটার মানে কি, কতগুলো অর্ডার হয়েছে ভাগ হয়েছে কতগুলো ইয়া হয়েছে, এটার ইয়া কি ভাই, ওই টোটাল রেভিনিউ ভাগ নাম্বার অফ অর্ডার, কত টাকার সেল করেছে আর কত ইয়া করেছে, এটাই আর কি। আমরা এখানে কিন্তু ইয়াও নিতে পারি, ধরো রেভিনিউটা নিতে পারি আর কি। দেখি রেভিনিউ, এই যে পার্সেজ রেভিনিউ, পার্সেজ রেভিনিউ আছে, টোটাল রেভিনিউটা, পার্সেজ রেভিনিউ মানে সিঙ্গেল, আচ্ছা টোটাল রেভিনিউটা আমরা নিয়ে নিই, তাহলে বোঝা যাবে। তার মানে ও কত টাকার মাল বিক্রি করছে ভাগ কয়টা মাল বিক্রি করছে, এইটার ভাগ দিলে এইটা আসার কথা আর কি, হ্যাঁ এই যে হ্যাঁ টোটাল রেভিনিউ ভাগ নাম্বার অফ অর্ডারস, তার মানে হচ্ছে এইটা ভাগ এই যে এইটা যদি নাম্বার অফ অর্ডার ইয়া দেন, তাহলে হচ্ছে যে এইটা পাওয়া যাবে আর কি। তো যাই হোক সেটা আমাদের পয়েন্ট না, আমাদের পয়েন্ট হলো এই স্ট্যান্ডার্ডটা ঠিক আছে না নাই। তো বাংলাদেশের যেহেতু আমাদের ডাটা নাই, কিন্তু বাংলাদেশে এক একটা এভারেজ অর্ডার ভ্যালু 3000 মানে আসলে বিশাল ব্যাপার, আলহামদুলিল্লাহ খুবই ভালো, বুঝতে পারছেন, খারাপ না আর। বাট এরপরেও যদি আপনি এটাও বাড়াতে পারেন, এখন ধরেন যে আমার ঠিক আছে স্ট্যান্ডার্ড অনুযায়ী, ক্লায়েন্টকে বললেন যে ভাই আমার এটা ঠিক আছে, স্ট্যান্ডার্ড অনুযায়ী কি বললেন যে ভাই এটা ঠিক আছে, তার মানে কি আপনি বাড়াবেন না, না আরো বাড়ানোর চেষ্টা করবেন, আপনি যত বাড়াবেন, আপনি যত বাড়াবেন আপনার অ্যাড কস্ট সেম থাকবে, কিন্তু আপনার রেভিনিউ বাড়তে থাকবে। আর রেভিনিউ যত বাড়তে থাকবে মানে প্রফিট যত বাড়তে, রেভিনিউ মানে প্রফিট বাড়বে, প্রফিট বাড়লে মানে ওই বিজনেস তত সাস্টেনেবল হবে, তত সাস্টেনেবল মানে আপনার চাকরি নিশ্চিত। কথা বোঝা গেছে? দ্যাটস দ্য থিং। আর এখন আমরা কি কি ভাবে বাড়াতে পারি, এই জায়গাটা ওই যে মুশকিল হবে আর, একজন বলে ফেলবে যে ভাই ফেসবুক এটা যদি একটু দেখাই দিতেন খুব ভালো হতো। নো, আচ্ছা কি কি ভাবে আমরা বাড়াতে পারি, দেখেন এভারেজ অর্ডার, আচ্ছা এভারেজ অর্ডার গুলো কিন্তু আরেকটা কাজ আছে যেটা আমরা বলতে ভুলে গেছি, যে ধরেন এভারেজ অর্ডার ভ্যালু $30, এভারেজ না, এভারেজ অর্ডার ভ্যালু $30, তোমার একটা সেল আনতেও $30 খরচ হয় ধরো, তার মানে কি কস্ট পার অ্যাকুইজিশনও যা, একটা অর্ডারের ভ্যালু দেয়, সারা জীবনেও কি লাভ হবে? তার মানে এভারেজ অর্ডার ভ্যালু কিন্তু এটাও বলে দেয় দিন শেষে, ওই যে টার্গেট সিপি আমরা গুগলে বলো মানে কস্ট পার অ্যাকুইজিশন গোল,
এরকম একটা নামে একটা বিডিং আছে না ফেসবুকে, আর টার্গেট সিপিএ নামে একটা বিডিং আছে না গুগল অ্যাডসে, একই জিনিস নাম দিছে যে কস্ট পার অ্যাকুইজিশন, যে আমার কত টাকার কস্টের মধ্যে আমার একটা অর্ডার আনলে মোটামুটি আমি প্রফিটেবল থাকি অথবা ব্রেক ইভেনে থাকি। তো ভাই তোমার কস্ট কস্ট পার অ্যাকুইজিশনও 30 টাকা, মানে পার অর্ডারের ভ্যালু, এভারেজ অর্ডার ভ্যালু 30 টাকা, তাহলে কি তোমার কোনোদিনও প্রফিটেবল হবে? হবে না। তার মানে এভারেজ অর্ডার ভ্যালু কিন্তু এটাও বলে দেয় যে তোমার টার্গেট সিপিএ বা কস্ট পার অ্যাকুইজিশন বা কস্ট পার কনভার্সন কত হওয়া উচিত। ওই অনুযায়ী তুমি যখন তোমার অ্যাড গুলো রান করবা, সেটা তোমার ডিজিটাল মানে ফেসবুক অ্যাড এক্সপার্ট হোক, গুগল অ্যাড এক্সপার্ট, টিকটক অ্যাড এক্সপার্ট হোক, তাকে আসলে বলতে হবে যে ভাই তুই কিন্তু এর মধ্যে আনস না। এবং ক্লায়েন্টকেও আমাকে বলতে হবে যে ভাই তোমার কিন্তু এই অবস্থা, তো তুমি চালাও আর আরেকজন চালাক, যেই চালাক তুমি কিন্তু এর মধ্যে রাখবে, তাহলে তোমার বিজনেস প্রফিটেবল থাকবে। দ্যাটস দ্য থিং। আরো অনেক কথা বলা যায়, আপাতত আর বলার দরকার নেই। এখন এটা আমরা কিভাবে বাড়াতে পারি এভারেজ অর্ডার? ওই দেখেন আমরা বিভিন্ন কথা বলেছিলাম কিন্তু বস, যে আমরা ফ্রি শিপিংটা ব্যবহার করতে পারি। অনেক মানুষ আছে না ফ্রি শিপিং এর কারে বাউন্স ব্যাক করে। অনেক মানুষ আছে না $50 নিচে অর্ডার করলো, তারা চিন্তা করে ওই যে চেক আউট পেজে যে সমস্ত, মানে ওই ওই জিনিসগুলো কিন্তু এখন আসতেছে, দেখে কত রেলিভেন্ট একটার সাথে একটা। ওইখানে আমরা বলেছি না ভাই, যে ভাই তোমার মানুষ হচ্ছে ওয়েট করে যে ফ্রি শিপিং আছে কিনা, তার মানে ফ্রি শিপিং থাকলেই কিন্তু অর্ডার। আর অর্ডার করা মানেই কি? অর্ডার করা মানে একটা কনভার্সন হয়ে যাওয়া। একটা কনভার্সন হয় মানে কিন্তু তোমার এভারেজ অর্ডার ভ্যালু বাড়িয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? এই জন্য যে ফ্রি শিপিং, ট্রাস্ট ব্যাচ, অথবা তুমি যে এখানে সুন্দর করে চ্যাটজিপিটি রে বলতে, চ্যাটজিপিটি কিন্তু একটা জেনেরিক ইয়া দিবে আর কি, হ্যাঁ, যে আহ, এখানে হয়তো আপনি এভাবে বলে দিতে পারেন যে ধরো এইটাই তুমি বলে দাও আর কি, হ্যাঁ, এটাই তুমি বলে দাও যে আহ, এখানে আসলে বেঞ্চমার্ক বলে দিতে হয়, হ্যাঁ, যেমন ধরো অ্যাকর্ডিং টু জিএফও রিপোর্ট, তোমার এওভি হচ্ছে যে অ্যাভারেজ এভারেজ অর্ডার ভ্যালু, এওভি, এত, হ্যাঁ। এখানে আপনি আরেকটু ইয়া লিখলে ভালো, ইটস ধর যে আহ, মানে এটা যে একটা ফ্যাশন বিজনেস, এটা একটু বোঝাতে হবে আর কি, আর হ্যাঁ। তো হাউ ক্যান উই, ধরো যে ইনক্রিজ এওভি ফর সিআরও ফর ফ্যাশন প্রোডাক্টস ইন, এটা আমরা ইউএসএ লিখি কারণ বাংলাদেশের ডাটা ওইভাবে পাবে না, ঠিক আছে? তো তখনও ধরেন সুন্দর করে আর কি বলে দেবে আর কি কি করা যেতে পারে। দেখেন এই কথাগুলো সে বলতো, হ্যাঁ, দেখেন এই কথাগুলো সে বলতো। হুম, দেখুন। সুন্দর দেখেন দুনিয়াটা কত দারুণ হয়েছে আর কি, এগুলো ইমপ্লিমেন্ট করলে 100% দেখেন এই কথাগুলোই আমরা এখানে লিখেছি, এই কথাগুলোই আমরা এখানে, হ্যাঁ। এখন প্রশ্ন হলো ধরেন এটা করে বান্ডেল প্যাকেজ করতে পারি, দেখেন এটা কিন্তু খুবই দারুণ। দেখবেন যে আপনি স্বপ্নে টপ্নে গেলে ফ্রাইডে গুলাতে, স্বপ্ন বা আগরাতে ওরা হচ্ছে যে ধরেন হাইজেনিক প্রোডাক্ট নিয়ে, সাবান শ্যাম্পু নিয়ে, বিস্কিট টিস্কিট নিয়ে, ওরা রিলেটেড প্রোডাক্ট নিয়ে একটা প্যাকেজ করে ফেলে। এখন ওই প্রোডাক্টটাতে আপনি গেছেন, হয়তো ধরেন আপনি গিয়েছেন শুধুমাত্র পেস্ট কেনার জন্য, ধরেন যে আপনার পেস্টটা লাগে, তো ওখানে ওরা একটা পেস্ট, একটা ব্রাশ, একটা মাউথ ওয়াশ, এই সমস্ত দিয়ে একটা বান্ডেল প্যাকেজ করছে। ওইটার দাম কত? ধরেন যে একটা পেস্টের দাম ধরেন 120 টাকা, কিন্তু ওর সাথে মাউথ ওয়াশ আর হচ্ছে যে তোমার ওইটাকে কি বলে, কি জন্য বললাম ভাই, ব্রাশ, এই সমস্ত প্যাকেজ দিয়ে ওইটার দাম হচ্ছে ওরা 320 টাকা করে ফেলছে। আপনি চিন্তা করতেছেন, অথবা 220 টাকা করে ফেলছে। আপনি চিন্তা করতেছেন কি রে ভাই, আমি 120 টাকার মাল কিনতে এসে 220 টাকার মাল কিনে ফেলছে, তার মানে কি এওভি বাইরে গেল না? এইভাবে আমরা বাড়াইতে পারি, বাট এইটা ওই যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যে সার্ভিস নিয়ে কাজ করবেন, সেটা নিয়ে মাথা খাটাতে হবে, চিন্তা করতে হবে, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে হবে, সেও তোমাকে কিছু একটা ইয়া করবে। দেখেন ও আর একটা কথা বলছে, ক্রিয়েট সেন্স অফ আর্জেন্সি। এটাও আমরা করতে পারি, যে ওই যে আমরা বিভিন্ন অফারের সময় বলে দিই না যে ভাই তোমার হচ্ছে ইয়া, আমি যেগুলো আলোচনা করি, কারণ এই কথাগুলো এর পরবর্তীতে আসবে আর কি, এর বাইরে আসলে কিছু ইয়া না। সেন্স অফ আর্জেন্সি, যে দেখবেন যে অনেক অফারে বলে যে ভাই মাত্র 3 দিন আছে আর, বা আজকে যারা অর্ডার করবে তাদের জন্য এই ডিসকাউন্ট আর। এই যে তার সাইকোলজিক্যাল এটা, আরে নিতে পারলাম না রে, টাকা ধার কইরা, জমি বেচা, গার্লফ্রেন্ডের আংটি বেচা, ওইটা মানুষ কেনে।
তখন কেন? কারণ তার মাথার মধ্যে ওই আর্জেন্সি, এটা কিন্তু সাইকোলজিক্যাল থিং আর কি। মানুষকে যখন কোন একটা জিনিস তোমার সামনে এসে যখন তুমি আর্জেন্সি দেবা, দেখবে যে এটা সব ক্ষেত্রে, যেমন ধরেন আপনি বিডিজার্সে যারা অ্যাপ্লাই করছেন, দেখবেন যেটার ইয়া আছে 1 মাস মেয়াদ, মানে 1 মাসের মধ্যে আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন, আপনি দেখবেন ওই লাস্ট ডেতে যে অ্যাপ্লাই। এটা মানুষের সাইকোলজিক্যাল থিং। এই জন্য এটাকে বলে ফোমো ইফেক্ট বা সেন্স অফ আর্জেন্সি। হ্যাঁ, এইটা যদি আপনি করেন, তখন হচ্ছে যে আপনার ওই শর্ট টাইমের মধ্যে প্রচুর পরিমাণ অর্ডার পড়ে, এওভি বাইরে যায়, কনভার্সনও যেমন বাড়ে, অর্ডারও বেড়ে। ঠিক আছে? পাশাপাশি আপসেল এবং ক্রস সেল করলেও আপনার কিন্তু এওভি বাড়ে। হ্যাঁ, এওভি বাড়ে। আপসেলটা কি? এটা আমরা ক্রস সেল জিনিসটা জানি, তাই না? যে আমরা যখন একই প্রোডাক্টের সাথে রিলেটেড প্রোডাক্ট সেল করি, যেমন ধরেন এই হুগো বস সেল করতেছে, এর নিচে নিচের দিকে দেখেন ওই যে আরো এই প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্ট, এই যে এখানে যে এটা কিসের ভাই, সুভেন্স ইডিটি, আমি বুঝি না ব্যবহার করেন না তো। এই যে এই জিনিসটা সিকে, ধরো যে এই প্রোডাক্টটি এর হচ্ছে যে রিলেটেড প্রোডাক্ট, বাট কি সেম সেম প্রাইসের মধ্যে থাকতে হয়। তাহলে রিলেটেড প্রোডাক্ট এবং যদি সেম প্রাইসের কাছাকাছি প্রাইসের মধ্যে থাকে, সেটাকে আমরা বলতে পারি কি বস, ক্রস সেল। অথবা তোমার বলতে পারো যে তুমি একটা পারফিউম কিনতেছো, তাহলে হচ্ছে যে ভাই ওই যে টিভি ইয়াতে অ্যাড দেয় না, এর সাথে রেলিভেন্ট আর কি হতে পারে? এর সাথে রেলিভেন্ট হতে পারে তোমার ধরো, এর সাথে রেলিভেন্ট তোমার আর কি হতে পারে পারফিউমের সাথে? পারফিউমের সাথে ভাই ওই যে টিভিতে অ্যাড দেয় না, মেন্সের বিশাল বড় একটা বগলুসা কইরা কি যেন ঘষতে থাকে, কি যেন একটা প্রোডাক্ট আছে না? তো পারফিউম তো বা ধরো এটা পারফিউম, আবার বডি স্প্রে, যেমন বডি স্প্রের সাথে পারফিউমের সাথে রেলিভেন্ট হচ্ছে বডি স্প্রে, সেন্ট বা পারফিউমের সাথে রেলিভেন্ট হচ্ছে বডি স্প্রেটা হতে পারে, কারণ সেন্টটা আমরা একভাবে ব্যবহার করি, বডি স্প্রেটা আমরা একভাবে ব্যবহার করি। এছাড়া ওই যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেটা বিভিন্ন জায়গায় ঘষাঘষি করি, হ্যাঁ, রেলিভেন্ট প্রোডাক্ট হতে পারে, কাছাকাছি প্রাইসের মধ্যে হতে পারে। সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলি হচ্ছে ক্রস সেলিং। আর মেন প্রোডাক্টের রেলিভেন্ট প্রোডাক্ট, যেমন ক্রস সেলিং করতে, সেটা মেন প্রোডাক্টের সাথে রেলিভেন্ট প্রোডাক্টের যদি আমরা প্রিমিয়াম ভার্সনটা দিই, যেমন ধরো এটার দাম 2000 টাকা, এই সেমই হচ্ছে সিকে এরটা দেখেন 3400 টাকা, বা এইটার দাম হচ্ছে 7000 টাকা, এটার দাম হচ্ছে 9000 টাকা। তার মানে এটা একই সাথে এই ভদ্রলোক আপসেল ক্রস সেল দুটোই করতেছে আর কি। তার মানে সেম প্রোডাক্টে যখন আমরা একটু হাই কোয়ালিটি প্রোডাক্ট বেশি, যেমন ধরো এইটা মোটামুটি দাম হুগো 2200 টাকা, এখন এর থেকে ধরেন 3-4 গুণ দাম বেশি হচ্ছে এই প্রোডাক্টের। তার মানে এটা সিকের মাল, হ্যাঁ হুগো বসের থেকে সিকে আরো প্রিমিয়াম, তাতে কোনো সন্দেহ নাই। এই যে এই দেখি রে ভাই, এটা মনে হয় আরো প্রিমিয়াম হতে পারে, নাহলে এত দাম হওয়ার কথা না আর কি। যাই হোক, so আরো প্রিমিয়াম। তার মানে এখন ধরেন এই প্রোডাক্টটা কিনতে এসে সে এইটা কিনে ফেললো, তাহলে অটোমেটিক কি আগে এই প্রোডাক্টটা কিনলে ওর অর্ডার ভ্যালু কত হতো? 2280 টাকা। কিন্তু এই প্রোডাক্টটা কিনে ফেললে কি হতো? ওর অর্ডার ভ্যালু হতো কত? না, এইভাবে আমরা অর্ডার ভ্যালু বাড়াতে পারি। আরেকভাবে আমরা কনভার্সন বাড়াতে পারি, বা অর্ডার ভ্যালু না বাড়াতে পারলে হয়তো কনভার্সন আছে, সেটা আমরা পরে বলবো না, ঠিক আছে, একটু মনে করে দিয়ে। এইভাবে আমরা হচ্ছে যে ইয়ে করতে পারি আর কি। এছাড়া ধরো কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম আর কি। হ্যাঁ, যেমন দেখেন আমার হঠাৎ হচ্ছে নেট শেষ হয়ে গেল, তো আমি দেখি যে আমার আহ রবিতে অনেক পয়েন্ট জমা হয়ে আছে, তা আমি 1 জিবি কিনে ফেললাম ওই পয়েন্ট দিয়ে 7 দিনের জন্য। তার মানে কি, যখন আপনি রিসার্চ করেন, যখন আপনি রবির ওই ফোনটা রিসার্চ করেন, ও প্রত্যেকটা রিসার্চে সে আপনাকে একটা কি, একটা পয়েন্ট দেয়, এই পয়েন্ট ভাঙিয়ে পরবর্তীতে আপনি এইটা করতে পারেন। অনুরূপভাবে আপনি আগরা যান, ইসে যান, অথবা যে কোনো ইসে যান, দেখবেন যে লারিভ হচ্ছে ওরা কাস্টমারদেরকে হচ্ছে ইয়া দেয়, আহ এরকম লয়্যালটি প্রোগ্রাম আছে, ওরা ওরা হচ্ছে গিফট ভাউচার দেয় 10,000 টাকার উপরে। এই ধরনের প্রোডাক্ট কিনলে তোমার 30% ডিসকাউন্ট। এইগুলোকে আমরা বলি হচ্ছে কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম। মানে কাস্টমারকে সাইকোলজিক্যাল ইফেক্ট করে, আরে আল্লাহ এই লোক আমার এত কেয়ার করে, লয়াল হয়ে যায়, ওই ব্র্যান্ডের প্রতি অনুগত হয়ে যায়, লয়াল হয়ে যায়। বার্থডেতে আমার জন্য গিফট পাঠাইছে, এই ব্র্যান্ড আমার এত ইয়া করে যেটা আমার বউ করে না, তখন তারা লয়াল হয়ে যায়। এই ধরনের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি কইরা আমরা ইয়া করতে পারি আর কি। এটা একটা কমন জিনিস, যে কুইক রেসপন্স পাওয়া, যাতে মানে প্রোডাক্ট কিনতে এসে যাতে কোনো প্রকার ইয়া টিয়া না হয়, সেক্ষেত্রে আমরা ইয়া করতে পারি। 5 জন লোক অলরেডি চলে গেছে, ভালো লাগতেছে না ভাই? হ্যাঁ, ঠিক আছে। ভালো লাগতেছে না ক্লাস?
আজকে আর আর আজকে শেষ করি, সমস্যা নেই। আচ্ছা, এবার আমাদের হচ্ছে আরেকটা ইয়া আর কি অ্যানালাইসিস। ঠিক আছে, জানলাম না। আচ্ছা, আমার ধরেন আরেকটা কি শেষ হয় নাকি, আর কত এই শেষ, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমাদের ইয়া, আরেকটা আহ আহ, উম, আচ্ছা যাই হোক, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস, সেটা হলো কার্ট অ্যাবান্ডন রেট। এইটা খুবই একটা মারাত্মক একটা ব্যাপার। খুব খেয়াল করে দেখেন যে কার্ট অ্যাবান্ডন মানে কি। তার মানে সামন তোমার ওয়েবসাইটে গেল, অ্যাড টু কার্ট করলো, কিন্তু চেক আউট না করে বা পারচেজ না করে সে বাউন্স ব্যাক করে বাসায় চলে গেল। মানে এই যে অ্যাড টু কার্ট করলো, কিন্তু ধরো চেক আউট পর্যন্ত আসলো, কিন্তু এর পরে আইসা এই যে নাম ঠিকানা, বাবার নাম, ফোন নাম্বার দিয়ে প্রোডাক্টটা পারচেজ না করে চলে গেল। এখন অ্যাড টু কার্ট কতজন করলো, ধরো তোমার প্রোডাক্ট পেজ ভিউ টু অ্যাড টু কার্ট রেশিও, এবং হচ্ছে যে প্রোডাক্ট পেজ ভিউ টু অ্যাড টু কার্ট রেট বা রেশিও, এবং হচ্ছে তোমার অ্যাড টু কার্ট টু পারচেজ রেশিও। এটা খুব বিগ একটা ফ্যাক্টর। এখন ধরেন একটা মানুষ, ধরেন 100 জন অ্যাড টু কার্ট করছে, তার মধ্যে 3 জন কিনছে, তার মানে 97 জন মানুষ কিন্তু কিনে নাই। তার মানে অ্যাবান্ডন রেট কত? 97%, তাই না? এখন তার মানে এই অ্যাবান্ডন রেট যদি আমরা কমাইতে পারি, রিডিউস করতে পারি, তাহলে কিন্তু আমাদের কনভার্সন বেড়ে গেল। কনভার্সন বাড়া মানে কনভার্সন ভ্যালু বাড়া, কনভার্সন ভ্যালু বাড়া মানে রেভিনিউ বাড়া, রেভিনিউ বাড়া মানে প্রফিট বাড়া, প্রফিট বাড়া মানে চাকরি। কথা বোঝা গেছে? তার মানে হলো আমাদের দিন শেয়ারের একটা স্ট্যান্ডার্ড আছে। একটা স্ট্যান্ডার্ড হলো 69, মানে প্রায় 70% হচ্ছে ই কমার্সের জন্য। কিন্তু আমি বলছি বস, এটা কিন্তু একটা জেনেরিক প্রোডাক্টের ক্যাটাগরি, কান্ট্রি, এই অনুযায়ী কিন্তু এটা কমও হতে পারে। ধরেন যে ইউএস এর ফ্যাশন প্রোডাক্টের জন্য কম হতে পারে এর থেকে। এটা হচ্ছে অন এভারেজ ই কমার্সের জন্য 60, কারণ 52% হতে পারে। তার মানে আপনি যখন ডাটা অ্যানালাইসিস করবেন, তখন আপনি কোন এরিয়া থেকে কোন প্রোডাক্ট ক্যাটাগরির জন্য আপনি অ্যানালাইসিস করতেছেন সেইটা বেঞ্চমার্ক হিসেবে ধরে নিবেন। আমি এখানে অন এভারেজ দিয়ে রেখেছি, তার মানে এটা কিন্তু ইয়া না। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন তাহলে আমাদের কার্ট অ্যাবান্ডন রেট এই জিনিসটা বের করতে হবে। আচ্ছা, এখন তাহলে আমি একটু বাংলা বুঝে ফেলি যে 100 জন লোক প্রোডাক্ট পেজ ইয়া করছে, প্রোডাক্ট পেজে আসছে, তার মধ্যে 10 জন লোক কাটে গেছে। তাহলে প্রোডাক্ট পেজ ভিউ তো কার্ট রেশিও কত? 10%। এবার কার্ট থেকে চেক আউট বা পারচেস পর্যন্ত গেছে ধরো তোমার হচ্ছে, মানে কার্ট টু পারচেস বা চেক আউট পর্যন্ত গেছে ধরেন 3%। তার মানে হচ্ছে যে 3% কিনছে, কার্ট থেকে যে ব্যাক আসছে কতজন? 97% বাউন্স ব্যাক করছে। তার মানে তোমার কার্ট অ্যাবান্ডন রেট হচ্ছে যে, মানে কার্ট টু পার্সেজ রেশিও হচ্ছে এত পার্সেন্ট। তো এইটা আমরা যত কমাতে পারবো, তত আমার সেল বাড়বে। সেল বাড়লে রেভিনিউ বলবে, মোটামুটি চাকরি নিশ্চিত থাকবে। ঠিক আছে, এটা আমরা কিভাবে অ্যানালাইসিস করি এটা আমরা দেখি। আচ্ছা, এইটারও আমরা একটা নাম দিয়ে রাখি পরবর্তীতে অ্যানালাইসিসের জন্য। এটা হচ্ছে ধরো আমার AOV অ্যানালাইসিস, দিয়ে রাখবো। ঠিক আছে। আচ্ছা, আবার আমরা এক্সপ্লোরিং রিপোর্টে যাই। আচ্ছা, ইয়া রিপোর্টটা সম্ভবত আমাদের করতে হবে ফানেল ইয়া থেকে আর কি। হ্যাঁ, ফানেল এক্সপ্লোরেশন রিপোর্ট থেকে আমরা হচ্ছে ইয়া জানবো। দেখেন, প্রথম ক্লাসে সম্ভবত আমাদের ফানেলের একটা বর্ণনা ছিল। এখন দেখেন আমরা ডাটা অ্যানালাইসিস করতে চাই যে ফানেল এক্সপ্লোরেশন রিপোর্ট আমাদের জানতে হচ্ছে, তাই না? সো প্রত্যেকটা জিনিসের সাথে এত জড়িত, এবং এই জিনিসটা এই জন্য আমাদের শেখা দরকার। আচ্ছা, ফানেল হচ্ছে যে আমরা ধরেন এগুলো কাইটা দেন আর কি। আচ্ছা, এখানে স্টেপ আমরা দিয়ে দিই, প্রথম ধরো দিই এটাও কাটো একবার, পরে দিব ব্যাস। ধরো স্টেপ হচ্ছে যে আমাদের একটা লোক আমাদের ওয়েবসাইটে এসে কি প্রথম কাজ হলো কি ভাই, তার প্রথম কাজ হলো যে প্রোডাক্ট পেজ ভিউ করা, ভিউ আইটেম। এই জিনিসগুলো কিন্তু যে ইয়া না জানলে হইব না। ভিউ আইটেম করে প্রোডাক্ট পেজ ভিউ করে, তাই তো? এখানে আপনি প্যারামিটার হিসেবে দিয়ে দিতে পারেন কত টাকার প্রোডাক্ট পেজ ভিউ করছে, হ্যান ত্যান 7 17 অনেক কিছুই আছে। হ্যাঁ, প্যারামিটার হিসেবে ধরো ভ্যালু দাও, এই যে ভ্যালু ধরেন
আচ্ছা, এটা আমরা না দিলাম আর কি। মানে এত দরকার নেই আর কি, মানে আপাতত আমি যেটা করতে আছি তার জন্য এটা দরকার নেই, বাট এইভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি আর কি। আচ্ছা, নেক্সট এটার নাম দিয়ে দেওয়া হচ্ছে প্রোডাক্ট পেজ ভিউ। আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট স্টেপ তোমার হচ্ছে যে নেক্সট স্টেপ হচ্ছে যে তোমার ভিউ আইটেমের পরে আমরা কি বলে জানো, অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট। সুন্দর করে দিয়ে আমি একটু তাড়াহুড়া করলাম তাই। নেক্সট স্টেপ হচ্ছে চেক আউট, ইভেন্ট বিগিন চেক আউট, দেন হচ্ছে তোমার ফাইনাল পার্সেস। পার্সেস এখানে আরো বড় করা যায়, রিমুভ করা যায়, এর মধ্যে আরো অনেক কিছু অ্যাড করা যায়, আপাতত ওই আলোচনা যাচ্ছে না। ট্রেনিং এ আসলে অনেক কথাই বলা যায় না, প্র্যাকটিক্যাল সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আবার এখন বলেন যে ভাই আপনি প্র্যাকটিক্যাল দেখান, প্র্যাকটিক্যাল আপনি কয়টা প্র্যাকটিক্যাল দেখাবেন, কয়টা ইন্ডাস্ট্রির জন্য দেখাবেন? যেমন আজকে একজন বলতেছে ভাই হাজার হাজার মানুষ অ্যাড চালাইতেছে, ওই ওই যে শক্তিবর্ধক আর কি, রাতে আপনি বিড়াল, সরি দিনে আপনি বিড়াল রাতে বাঘ হয়ে যান এই প্রোডাক্টের, আমি কেন চালাতে পারতেছি না? আপনার কোর্সের মধ্যে কি এটা আছে? কথাটা শুনে কি শান্তি গরম হয়? সব ইন্ডাস্ট্রি ধীরে ধীরে থাকতে হবে। চেক আউট, ফাইনাল পার্সেল। আচ্ছা, এখানে ধরো টাইম দিব না আজীবনটাই। আচ্ছা, এখন হলো সেভ দেবো কই ভাই? এই যে। আচ্ছা, এই ধরো এখানেও আমরা হচ্ছে ধরো তোমার এত ইয়া না নিয়ে শুধুমাত্র আমরা কান্ট্রিটা নিই। আচ্ছা, ম্যাক্সিমাম নাম্বার ইয়া হয়েছে, তার মানে এখানে হচ্ছে যে তোমার প্রোডাক্ট পেজ অ্যাড টু কার্ট সেটা ঠিক আছে। ওরা প্রোডাক্ট, আচ্ছা ওরা হচ্ছে যে কি কি ভাই, এখানে হচ্ছে যে ডিভাইস ক্যাটাগরি কেটে দেয়, এটা হচ্ছে কান্ট্রি দিয়ে দেবে। ঠিক আছে, মানে ডিভাইস কেটে দিলে অনেক বড় দেখা যায়, দ্যাটস ইট, যেমন শর্ট। আচ্ছা, এখন দেখেন কার্ড থেকে প্রোডাক্ট পেজ ভিউ করে চলে গেছে হচ্ছে যে 98 এত% অ্যাবান্ডন, মানে 100 জন আসলে 95 জন প্রোডাক্ট পেজ ভিউ করে চলে। আচ্ছা, অ্যাড টু কার্টে যারা যায় 68% হচ্ছে কার্ট অ্যাবান্ডন রেট। যে কার্ট অ্যাবান্ডন রেট এত, দিন শেষে পার্সেস করছে কত? কি রে ভাই, এটা পার্সেসের ডাটা নাই নাকি? এই যে 65%, এটা কি রে ভাই? 100%, 5.2%, চেক আউট 39%, পার্সেস 60, এর কথা ঠিক নাই আর কি, হ্যাঁ, সামহাও প্রবলেম আছে, কথা ঠিক নাই। আচ্ছা, যাই হোক, এই ডাটা অ্যাকুরেট আনার ব্যবস্থা করা উচিত আর কি, কারণ প্রপার ডেটা অ্যানালাইসিস জন্য ডেটা একুরেট থাকা ইম্পর্টেন্ট। যাই হোক, এখানে আমরা দেখলাম যে দেখেন কার্ট অ্যাবান্ডন রেট মোটামুটি আমাদের 60%। তা আমাদের এখানে স্ট্যান্ডার্ড কত বস? স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি 70 পর্যন্ত করতে পারেন, 70। তার মানে ঠিক আছে। যদি এর থেকে বেড়ে যায়, যদি এর থেকে বেড়ে যায়, তাহলে আমরা কিভাবে ইয়ে করি? তা আমরা ধরো এখানে আমরা পাইলাম তোমার অন এভারেজ এখানে আমরা পাইলাম হচ্ছে যে কার্ট অ্যাবান্ডন রেট হচ্ছে 60.1%। কার্ট অ্যাবান্ডন রেট হচ্ছে আমাদের আহ অ্যাবান্ডন রেট হচ্ছে 6%। এইটা মনে হয় এখান থেকে এখানে আসা রেট, মানে প্রোডাক্ট পেজ ভিউ করছে হচ্ছে যে তার 95 জন ছিল, তার 5 জন গেছে, এই জন্য 5.2%, 94.8 না। তার মানে এই পার্সেন্ট হচ্ছে প্রোডাক্ট পেজ থেকে কত পার্সেন্ট অ্যাড টু কার্টে গেছে, অ্যাড টু কার্ট থেকে কত পার্সেন্ট আবার চেক আউটে গেছে, চেক আউট থেকে কত পার্সেন্ট আবার পার্চেস করতে মানে এই ডেটাটা আমার কাছে একটু রং লাগতেছে। যাই হোক, রং রাইট নিয়ে আপাতত আলোচনা করবো না, আপাতত আলোচনা আমাদের হচ্ছে অ্যাবান্ডন রেট 6.1%, 60.1%। তার মানে মোটামুটি আমরা ধরে নিতে পারি এটা আমাদের ঠিক আছে। যদি ঠিক না থাকে, যদি বেড়ে যায়, তাহলে আমরা কিভাবে কার্ট অ্যাবান্ডন
রেট এটা রিডিউস করতে পারি। এটা বাড়ানো ভালো না কমানো ভালো? রিডিউস, এই কার্ট অ্যাবান্ডন রেট যত আমরা কমাতে পারবো ততই ভালো, তাই না? বাড়াইলে তো আবার কিনবেই না। আচ্ছা, তো এটাও আমরা কিন্তু ইয়া করে ফেলতে পারি আর কি, হ্যাঁ, যে এখানে যদি আপনি প্রপার ডেটা দিয়ে দেন, হ্যাঁ, যে তোমার এই হলো, ধরো যে এই হলো প্রোডাক্ট, এই হলো বিজনেস, এই হলো কান্ট্রি, মানে এখানে আমি যেমন কয়েকটা দিয়েই গুগলকে বললাম আর কি, হ্যাঁ, মানে চ্যাট জিপিটি। কিন্তু আপনি হচ্ছে যে ধরেন যে তোমার প্রোডাক্ট ক্যাটাগরি এটা, তোমার বিজনেস এই দেশে, তারপরে হচ্ছে যে তোমার জিএফআর এর রিপোর্টে তুমি কার্ড অ্যামাউন্ট এত পেয়েছো, এইটা তুমি কিভাবে ইনক্রিজ করতে পারো, এটা যখন তুমি যত ডিটেল ইনফরমেশন দিয়ে দিবেন তখনও ভালো ডেটা দিবে আর কি। এর মানে যে আপনার ওই ডেটা নিয়েই কাজ করতে হবে তা না, এর মধ্যে থেকে আপনার যেটা ভালো মনে হয় সেটা নিয়ে করতে হবে, বা যেগুলো করা যায় ভিজিবল হয় সব কিসের জন্য সেরকম। তো আমাদের প্রথম কাজ হলো দেখেন, যে আমরা অ্যাবান্ডন কার্ট ইমেলস পাঠাতে পারি। যেমন ধরেন আমরা শপিফাই এর মার্কেটিং অটোমেশন একটা পার্ট আছে না, ওইখান থেকে কিন্তু আমরা খুব সহজেই কার্ট অ্যাবান্ডন যারা করে তাদেরকে আমরা মেল পাঠাতে পারি। 8 ঘন্টা পরে, 16 ঘন্টা পরে, 10 ঘন্টা পরে, 24 ঘন্টা পরে তাদেরকে আমরা কার্ট অ্যাবান্ডন মেল পাঠাতে পারি। কিরকম? যে তারা কার্ট পর্যন্ত আসছে কিন্তু প্রোডাক্ট কেনে নাই, তার মানে সামথিং রং বস। কিরে, কার্ট পর্যন্ত আসলে তার নিশ্চয়ই তার অনেক ইন্টারেস্ট আছে, কেন কেনে নাই? তো ওই সময় ধরো তোমার প্রাইস বেশি হতে পারে, বাইং মুডে না থাকতে পারে, তারপরে হচ্ছে হয়তো তোমার চেক আউট পেজটা এতই গার্বেজ ছিল, এটা তো তুমি কোয়ালিটি অ্যানালাইসিস করবাই, চেক আউট পেজ অনেক প্রবলেম থাকতে পারে, সেখানে হয়তো তার সেখানে হয়তো সে তোমার ইয়া করবে কি বলে, সেখানে হয়তো সে ক্রেডিট কার্ডের ইনফরমেশনটা দেবে ট্রাস্ট বলে মনে হয় নাই, হয়তো পর্যাপ্ত পেমেন্ট মেথড নাই, হ্যাঁ, তারপরে হচ্ছে অনেকগুলো ইনফরমেশন অ্যাড করতে হচ্ছে, এই জন্য আমরা বলছি রিডিউস ফিল্ড, এই সমস্ত যেগুলো আমরা করেছি, এই সমস্ত অনেক জিনিসপত্র থাকতে পারে। বুঝতে পারছেন? এটা তো ওটা তো আমরা অ্যানালাইসিস করবো। পাশাপাশি আমরা এই ক্ষেত্রে কি করব, আমরা কার্ড অ্যাবান্ডন মেল পাঠাতে হবে। কার্ড অ্যাবান্ডন মেলে আসলে কি ধরনের জিনিস পাঠাতে হবে? কারেন্ট অ্যাবান্ডন মেইলে সবসময় পাঠাতে হয় তাকে ওই যে ওই ফোমো এফেক্ট মারো, বা স্ক্যারসিটি, ভীতি দেখাও, ভয় ভীতি দেখাও, নাই ভালোবাসা নাই মারো, এটাই দেবে। স্ক্যারসিটি, ফোমো এফেক্ট, এই ভাই 3 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তুমি এই অফারটা অ্যাড টু কার্ট করেছিলে, তুমি যদি আজকে পারচেস করো তাহলে তোমার জন্য 20% ডিসকাউন্ট, অথবা তুমি যদি এটা কেনো তাহলে তোমার সাথে এটা ফ্রি। এই ধরনের কার্ড অ্যাবান্ডন, অথবা বলতে হয় যে ভাই আর মাত্র 16 ঘন্টা আছে, ধরো তুমি একটা 8 ঘন্টায় দিলা, একটা 16 ঘন্টায় দিলে, একটা 24 ঘন্টা দিলে, তো ভাই আর মাত্র 8 ঘন্টা আছে, এর মধ্যে তুমি এই প্রোডাক্টটা কিনলে তোমার 50% ডিসকাউন্ট। এই ধরনের ইয়া কইরা আমরা হচ্ছে যে কার্ট অ্যাবান্ডন রেট রিডিউস করতে, কার্ট অ্যাবান্ডন হওয়া মানে কিন্তু পার্সেস হওয়া, পার্সেস হওয়া মানে কিন্তু কনভার্সন হওয়া, কনভার্সন মানে হওয়া মানে তোমার সিটি কনভার্সন রেট বাইরে। বুঝতে পারছেন? ওই যে এই কথাগুলো আমরা বলছি, সিম্পলিসিটি চেক আউট, এই যে ইউজার এক্সের পপ আপ, যে যাওয়ার মুহূর্তে ঠিক আছে ভাই, কার্ট অ্যাবান্ডন করার সময় ওই সময় একটা মাইরা দিলা যে ভাই 10% ডিসকাউন্ট, বিভিন্ন রিওয়ার্ড প্রোগ্রাম করা, যে ভাই তুমি যদি এই প্রোডাক্টটা কেনো তাহলে বস তুমি এত পয়েন্ট পাবা, পরবর্তীতে এটা নিয়েই পাবা, হ্যান ত্যান সাথে যে টিলস বিল্ড ট্রাস্ট ডিউরিং চেক আউট, যেগুলো কিন্তু আমরা পড়ে এসেছি। সোশ্যাল প্রুফ অ্যাড করা যাতে সে কেনে, রিটার্নটাকে ইজি করা, পুশ নোটিফিকেশন পাঠানো। ওই কাটামান ডট রেট আর পুশ নোটিফিকেশন একই কথা, মানে দুইটা, একটা ইমেলের থ্রু দিয়ে আর একটা ওয়েব ব্রাউজারে, এই হলো পার্থক্য। ঠিক আছে? তো এই জিনিসগুলো যখন তুমি করবা তখন তোমার এখানে আমরা কি কি একটা কথা বলছি, তার মানে দিন শেষে আসলে আমাদের যে ওই জিনিসগুলো ঠিক করা আর, তো ওই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে মারো অফার। এখানে সাধারণত আমরা অফারই মারি, কারণ ওই জিনিসগুলো তো আমরা চেক টেক করেই আসি, তারপরও এই কার্ড অ্যাবান্ডন হয় আর কি। তখন হচ্ছে যে আমরা এই ধরনের খেলাগুলো খেলি, এটাই স্ট্র্যাটেজি। এখন যদি এখানে কেউ প্রশ্ন করেন ভাই তাহলে একটা শপিফাইতে যে একটা মেল লিখে দেখান তো, তাহলে ভালো হয়। ওই যে অনেকে ইয়া লেগে, তা এটা কি করা সম্ভব? করছে? কখনোই সম্ভব? থাকেন 15-20 মাস বা 2 বছর, এই আর কি। সো এটাও আমরা এটা একটু লিখে রাখি, স্কিন কেয়ার। এই বিজনেসটা সাস্টেইনেবল হয়েছে এই কারণেই, কারণ এই বিজনেসের সবকিছুই ঠিক আছে, দেখছেন? ছোটখাটো ভুল ভ্রান্তি তো থাকবেই, এই জন্য এই বিজনেসটা সাস্টেইনেবল। আচ্ছা, এবার আসো, এবার হচ্ছে আমাদের কনভার্সন রেট।
কনভার্সন রেট একটা কমার্স বিজনেসের জন্য মিনিমাম কনভার্সন রেট কত? এই যে 1 থেকে 3% আর কি, এর মধ্যে থাকা হয়। তা আমাদের কত আছে আমরা একটু দেখি। এইটা আমি নতুন আর ইয়া বানাচ্ছি না ভাই, আমি এখানে যে আমরা হচ্ছে যে ইওভি অ্যানালাইসিস করলাম না, এর মধ্যে কনভার্সনটা অ্যাড করি। এখানে আমরা আরেকটা ম্যাট্রিক্স দিতে পারি, কনভার্সন কনভার্সন রেট আমরা যদি না পাই, তাহলে হচ্ছে আমরা পাবো হচ্ছে পারচেজ রেট, ট্রানজেকশন পার ইউজার, শিপিং অ্যামাউন্ট, পারচেজ। টোটাল পারচেজ, আচ্ছা আমাদের মনে হয় এভাবে বের করে দিতে হবে। কনভার্সন রেট মানে হলো কি ইভেন্ট রেট আছে, দেখি কি ইভেন্ট রেট, না কি ইভেন্ট রেট হওয়ার কথা না, কি ইভেন্ট রেট, কি ইভেন্ট রেট কই, কি ইভেন্ট রেট এটা হওয়ার কথা না, কারণ ইভেন্ট তো যে কোনোটাই হতো। ইউজার কি ইভেন্ট রেট দেখি, এটা আছে কি, দেখি দেখি, দ্য পার্সেন্টেজ অফ ইউজার হু ট্রিগার্ড এনি ইভেন্ট। এটা যে কোনো কি ইভেন্ট হতে পারে, সে ভিউ কার্ড হতে পারে, পার্সেসিজ হতে হবে এমন কোনো কথা নেই। পার্সেসই থাকার কথা, দেখে আছে নাকি? ই কমার্সের মধ্যে অ্যাড টু কার্ট, পার্সেস কনভার্সন রেট আছে? ওই দেখি, পারচেজ, পার্সেস কনভার্সন রেট আছে কি? না নেই। আচ্ছা এটা আমরা বানাই ফেলতে পারবো ভাই, বাদ দেন। ধরেন হচ্ছে যে কনভার্সন রেট মানে কি, কনভার্সন রেট মানে হলো যে কতজন লোক আমার ওয়েবসাইটে আসছে ভাগ হচ্ছে টোটাল কয়টা ইয়া হয়েছে। ধরো যে তোমার ওয়েবসাইটে যদি আসে, ওয়েবসাইটে যদি আসে কতজন, 100 জন, যদি পার্সেস করে কতজন, তাহলে 3%, তাই না? তাহলে আমরা হচ্ছে যে টোটাল পার্সেজার ভাগ হচ্ছে টোটাল নাম্বার অফ ইউজার, এইটাই তো আমাদের ইয়া, তাই না? তাহলে আমরা এখান থেকে ইয়া করি, আমরা এখান থেকে হচ্ছে যে পার্সেজার বের করে ফেলি, তাহলে তো আমাদের পারচেজার্স, ই কমার্স পারচেজেস, এটা হচ্ছে যে নাম্বার অফ টাইম ইউজার পারচেজ, আমরা হচ্ছে টোটাল পারচেজ, ট্রানজেকশন পার ইউজার, বা এভারেজ নাম্বার অফ পারচেজ না, এই যে পারচেজ, নো, আমরা হচ্ছে ই কমার্স পারচেজেস দেখি, টোটাল নাম্বার অফ পারচেজ, এইটা আমরা দিলাম। আর একটা হচ্ছে আমরা দিব হচ্ছে যে টোটাল ইউজার, টোটাল ইউজার, এই যে টোটালি, কাহিনী শেষ। আচ্ছা, আমি জানি না, এটা হয়তো খুঁজে পাওয়া যেতে পারে আর কি, হ্যাঁ। আচ্ছা তাহলে হচ্ছে আমার এইটারে তুমি হচ্ছে যে পার্সেজেস টোটাল ইউজার, হ্যাঁ, তাহলে পার্সেজেস টোটাল ইউজার, তাহলে আমার টোটাল ইউজার এত, আমার ইয়া হয়েছে এত, কিন্তু কনভার্সন রেট থাকবে না, জিনিসটা আমি মেনে নিতে পারতেছি না। হুম, ইউজার কি ইভেন্ট রেট, দেখেন দ্য পার্সেন্ট অফ ইউজার হু ট্রিগার্ড এনি কি ইভেন্ট, সো এটা হচ্ছে না। আচ্ছা ফার্স্ট টাইম পার্সেজ রেট কি দিব, পার্সেন্টেজ অফ অ্যাক্টিভ ইউজার দ্যাট কমপ্লিটেড দেয়ার ফার্স্ট টাইম পার্সেজ, না এটা দিলে হচ্ছে যে আমরা ইয়া পাবো না, ফুল কনভার্সন রেটটা পাবো। সেশন কি ইভেন্ট রেট দেখি, না এটা না। আচ্ছা বাদ দাও, আমরা বানাই ভালো ভাই, এই 3258, অনলাইন ক্যালকুলেটর করে রাখলাম ভাই, 3258 ভাগ, ভাগ হলো
বাংলাদেশ থেকে যদি আমরা দেখি 1,61,620, 1,61,620 গুণ 100 দিলে পার্সেন্টেজ, তাহলে আমার কনভার্সন রেট 2%। 1 থেকে 2% মানে কনভার্সন রেট বাড়াতে হবে। কনভার্সন রেট ভালো পজিশনে নাই, বুঝতে পারছেন? 2.1%। যাই হোক, কনভার্সন রেট ভালো পজিশনে নাই, তাহলে এর আমরা একটা জিনিস খুঁজে পাইলাম যে কনভার্সন রেট আরো বাড়ানো। তাহলে কি কি করতে হবে ভাই? এই জিনিসগুলো করতে হবে। ধরেন আমরা এটা বলে দিতে পারি, হ্যাঁ, ধরেন আমরা বলে দিলাম যে আমরা এখানে দেখে চ্যাট জিপিটি এর বলি, কি বলে ইনি হচ্ছে যে ধরো ওয়েবসাইট ইউআরএল, এটা আমরা বলে দেখি কি বলে। এর আমরা বলে দিই হচ্ছে দেখি চ্যাট জিপিটি এর বলি এটা কনভার্সন রেট 2.1%, হুইচ ইজ বিলো এভারেজ। ধরেন আমি বলে দিচ্ছি আর কি। 10 মিনিট লেগে যদিও ঠিক আছে, বাট আর একটু বাড়ানো যায়। আচ্ছা, প্রোডাক্ট হচ্ছে যে তোমার স্কিন কেয়ার, স্কিন কেয়ার প্রোডাক্ট টাইপ স্কিন কেয়ার, প্রোডাক্ট টাইপ। আচ্ছা, এরপরে হচ্ছে লেখো যে আহ, এটা এখানে আরো অনেক ডেটা দেওয়া যায়, ধরো কাস্টমার কারা, ছেলে না মেয়ে, কোন এজের, এগুলো দিলে পরে ও সুন্দর করে হাউ ক্যান উই ইনক্রিজ, অথবা টেল আস দ্য স্ট্র্যাটেজি হাউ টু ইনক্রিজ কনভার্সন রেট, টু ইনক্রিজ কনভার্সন রেট ফর, ইয়ার ওটা লিখে দিই তাহলে বুঝতে সুবিধা। মেমোরি আপডেট হচ্ছে অনেক, স্কিন কেয়ার হেয়ার এজে কি করা যাবে, ইমপ্রুভ প্রোডাক্ট পেজ, হাই কোয়ালিটি প্রোডাক্ট পেজ, এগুলো তো আমরা দেখেই আসছি, দেখছেন ওই কথা আর কি। এই জন্য পর্যাপ্ত ডেটা দিতে হবে, তখন এইগুলো বলে দিতে হবে, আমাদের জিনিসগুলো সব ঠিক আছে, তাহলে আমরা কি করতে হবে? হম, ফ্রি শিপিং। আচ্ছা যাই হোক, ওই কথাগুলি বলে আর কি। তো এইটা বস হচ্ছে আমরা যে এইগুলোই করতে পারি আর কি, হ্যাঁ, এই গতানুগতিক কথা আর কি। এগুলো তো আমরা করেই আসছি, হ্যাঁ। এই যে কুপন কোড একটা পয়েন্ট হতে পারে, এই যে কার্ট অ্যাবান্ডন রেট যদি আপনি কমাতে পারেন, তার মানে তো কনভার্সন বেড়ে যাওয়া, সেটা হয়ে যায়, হ্যাঁ। তারপরে যে কম্পিটিটিভ প্রাইস রাখা, যাতে মানুষ কেনে। এখানে কিন্তু আরেকটা জিনিস আমরা করি। আপনি খেয়াল করে দেখেন যে কনভার্সন রেট বাড়ানোর একটা ওয়ে আছে। ধরো যে তোমার আমি কি কিনবো ভাই, স্পট রিমুভার, ধরেন ধরেন আমরা আহ ধরেন এই প্রোডাক্টে, হ্যাঁ, তো এখানে আমরা যেমন আমরা আপসেল ক্রস সেল করে যেমন হচ্ছে যে আমরা এওপিটা বাড়াইতে পারি, ডাউন সেল করে আমরা কনভার্সন রেট বাড়াই। কিরকম? যেমন ধরেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে 2900 টাকা, আপনি এখানে রিলেটেড কিছু প্রোডাক্ট দিলেন যার প্রাইস এর থেকে একটু কম, তখন হচ্ছে যারা একটু মনে করেন যে এই প্রোডাক্ট যাদের লাগবে কিন্তু প্রাইস যাদের কাছে ফ্যাক্টর, তারা কিন্তু ওই তখন ওই রিলেটেড এই প্রোডাক্ট থেকে, এটাও ওয়ান কাইন্ড অফ ক্রস সেল, বাট এটাকে আবার ডাউন সেলও বলে একটু। মানে এইখানে তখন স্ট্র্যাটেজিটা হতে হবে যে এইখানে এই ওয়েবসাইট যখন ডেভেলপ করতে হবে, ডেভেলপারকে বলতে হবে যে ভাই তুমি আমার এখানে এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে লোয়েস্ট টাইপের যে প্রোডাক্ট ওইভাবে তুমি করো, ব্যাক এন্ডে আমার খেলে দাও রিলেটেড প্রোডাক্ট, কিন্তু ওর থেকে প্রাইস কম সেই রিলেটেড প্রোডাক্ট আমার রিলেটেড আইটেমের মধ্যে দেখাও, যাতে আমার এই সেলটা বাড়ে। এইভাবে আমরা কনভার্সন রেট বাড়াতে পারি, বুঝতে পারছেন? আর বাদ বাকি কথাগুলো এই যে চেক আউট পেজে মানে গেস্ট গেস্ট চেক আউট বাড়ানো, ওই যে কনভার্সন রেট, ওই যে আমরা চেক আউট পেজে পড়ে আসলাম না কি কি কাজে কনভার্সন রেট কমতে পারে, ওইগুলো স্ট্র্যাটেজি। ওইটাই আমরা হচ্ছে যে কোয়ালিটিভ অ্যানালাইসিস করলে এখন কোয়ান্টিটিভ অ্যানালাইসিস করে দেখতেছি যে ঠিক আছে, স্ট্যান্ডার্ড এত আছে, আর তাহলে কি করা যায়, ওই জায়গাগুলোয় কাজ করতে হবে। এবার এবার আবার হয়তো এখানে কনভার্সন রেট অপটিমাইজেশনের ক্ষেত্রে
ওই যে আমরা যে স্ট্র্যাটেজি গুলো দিয়েছিলাম ওই যেগুলো, আর যদি না হয় তখন আবার অ্যাডভার্টাইজিং লেভেলে তখন হচ্ছে যে অ্যাডভার্টাইজিং লেভেলে হচ্ছে যে করতে হবে। যেমন হাই কোয়ালিটি ইমেজ টিমেজ তুমি ওয়েবসাইটে বানাইলা, এই লিমিটেড টাইপ কুপন অফার, এই অফার গুলো তুমি কোথায় দিবা? ওই অ্যাডভার্টাইজিং লেভেলে, মানে গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে। কথা বোঝা গেছে? এই ধরনের জিনিসপত্র দিতে হবে, বাই ওয়ান গেট ওয়ান, এই একটা কিনলে আর একটা ফ্রি, ঠিক আছে? এই ধরনের জিনিসপত্র দিয়ে সব সময় তাকে যাতে কনভার্ট হয়। এটা উম, মানে বাড়ানোর জন্য। মানে এখানে যে কথাগুলো লেখা আছে এই কথাগুলো হচ্ছে আমরা প্রোডাক্ট সাইডে, মানে ওয়েবসাইট সাইটে আমরা হচ্ছে যে এই ধরনের জিনিসপত্রগুলো আমরা দিয়েছি, হ্যাঁ। এছাড়াও কনভার্সন রেট তো শুধুমাত্র ওই জিনিসগুলো আমার ঠিক আছে, তাহলে আমি কিভাবে বাড়াতে পারি? তাহলে আমার বিভিন্ন প্রমোশনাল অফার যেতে পারে, সেটা আমরা কিসের মাধ্যমে এটা প্রকাশ করতে পারি? সেটা আমরা বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে, তাই না? তার মানে ওই প্রোডাক্টগুলোর পাশাপাশি বিভিন্ন ধরনের অফার টফার গুলো আমাদের দিতে হবে কনভার্সন বাড়ানোর জন্য। দ্যাটস ইট। রিপিট পারচেজ রেট এরও একটা স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ। রিপিট পারচেজ রেট মানে হলো যে একই মানুষ তোমার কাছ থেকে একই শেষ হয়নি। ওহ, এটা হলে শিখবো আলহামদুলিল্লাহ। রিপিট পারচেসটা হলো যে একই মানুষ, আচ্ছা, রিপিট পারচেজ হলো যে রিপিট পারচেজ হলো যে একই মানুষ 66 জন দিয়ে শুরু করেছিলাম, 57 জন আছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, বাদ দেন। আচ্ছা, আহ এটা খুব প্যাথেটিক, এবং আহ এই ধরনের জিনিসগুলো মানে আমি গ্যারান্টি দিচ্ছি যে অ্যানালিটিক্স মিডিয়ার কোর্স আপনারা করেন না? তারপরে হচ্ছে যে অ্যানালাইজার নাকি ওর কোর্স আপনারা করেন না? তারপরে হচ্ছে যে আপনার মেজার স্কুলের কোর্স আপনারা করেন না? আমি গ্যারান্টি দিলাম যে হচ্ছে যে আপনি 1,000 টাকা বা 1,500 টাকা ধরনের কোর্সের দাম, ইভেন হচ্ছে যে আপনি শিমুয়াহাবার হচ্ছে জিএ4 এর কোর্স নিয়ে, মানে ট্র্যাকিং নিয়ে শিমুয়াহাবার কোর্সে অনেক কিছুই বলা আছে, হয়তো আমি দেখিনি, বাট কোর্স আউটলাইন দেখেছি। আহ, কিন্তু অ্যানালাইসিস লেভেলে, মানে যেখান থেকে বিজনেস ডিসিশন মেক করা যায়, এই অ্যানালাইসিস লেভেলে, এই লেভেলের অ্যানালাইসিস কোনো জায়গা নেই। এবং এই জিনিসগুলো মানে হয়তো সহজেই পাচ্ছে না, তারপরেও যখন এই লোক সংখ্যা কমে যায়, প্যাথেটিক লাগে ক্লাসের মধ্যে। আচ্ছা, বাদ দেন, ফরগেট ইট। আচ্ছা, তারপরে আবার এরপরে আবার কিছু না, ভাই মুস্তাক ভাই আবার বলে বললেন না যে ভাই কোত্থেকে জানলেন? মুস্তাক কিন্তু আমাদের না, আমাদের এই কোর্সেরই কেউ না, খুঁজে পরে পাইনি। সামন বহিরাগত যারা ওই যে জুম লিঙ্ক শেয়ার করেন, সেখান থেকে আসে, আই থিঙ্ক। আচ্ছা, যাই হোক, রিপিট পারচেজ রেট। রিপিট পারচেজ রেট হলো যে একটা বিজনেস যদি তাদের রিপিট কাস্টমার না থাকে, তাহলে ওই বিজনেস কোনোদিনও সাস্টেন করে না। সেই রিপিট পারচেজ রেট কত হতে হবে? 25 থেকে 30%। যদি তোমার রিপিট পারচেজ আর না থাকে, তার মানে তোমার যদি 100 জন যদি তোমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কেনে, ওই 100 জন তোমার কাস্টমার। ওই কাস্টমারদের মধ্য থেকে যদি 25 থেকে 30 জন, তার মানে 100 জন কাস্টমার থেকে 25 জন, 30 জন যদি তোমার রিপিট কাস্টমার না হয়, তাহলে ওই বিজনেস সাস্টেনেবল হয় না। পৃথিবীতে যত সাস্টেনেবল বিজনেস আছে, সবারই এই রিপিট পারচেজ রেট প্রচুর পরিমাণে হাই। তার মানে কি? ওই ক্ষেত্রে কয়েকটা জিনিস ইনসিওরিটি দিতে হয়: প্রোডাক্টের কোয়ালিটি এবং সার্ভিস। এই কারণে দেখবেন যে ইউনিলিভার, কোকা কোলা, অমুক তমক, এরা হচ্ছে দিনের পর দিন এদের রিপিট কাস্টমার কেন? কারণ ওদের প্রোডাক্ট কোয়ালিটি এবং সার্ভিস খুব ভালো। বুঝতে পারছেন? এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। তো এইটা আমরা ধরো আহ জি, রিকারিং বায়ার। ওই রিপিটেড বায়ার আর রিকারিং বায়ার একই জিনিস। ঠিক আছে, বুঝতে ঠিক আছে। মানে উনি এই কিওয়ার্ডটা জানে, আর এই জন্য একটু প্রকাশ করে। আচ্ছা, এখন তাহলে আমরা এখান থেকেই বের করে ফেলি। আমরা ধরো ওইদিকে আর না যাই, আমরা এখান থেকে হচ্ছে আহ
পার্সেস লেগে ওটা পেয়েছিলাম আর কি। আমরা হচ্ছে যে এই যে ধরো আমরা আহ, এটা কি ভাই, এভারেজ ডেইলি পার্সেস, দ্য নাম্বার অফ ডেইলি বায়ার না ভাই? আচ্ছা, আমরা মোটামুটি ধরেন 3 মাসের একটা অ্যানালাইসিস করি। হ্যাঁ, 1 মাস 3 মাসের। ফার্স্ট টাইম পার্সেজার, ফার্স্ট টাইম পার্সেজার আমাদের দরকার নাই। টোটাল পার্সেজার, টোটাল পার্সেজার যেমন আমরা দিয়েছিলাম, বড় দেখি আমরা ধরো যে 3 মাসের একটা ডাটা দেখি। টোটাল পার্সেজার দাও, এভারেজ ডেইলি পার্সেস দাও। আমরা মোটামুটি এখান থেকে নিয়ে ওই ডাবল ক্লিক করলে চলে যায়, এটা তো জানেন আপনারা। আমাদের মোটামুটি যদি আমরা অন এভারেজ দেখি, আচ্ছা, এত হচ্ছে রিপিট পার্সেস, তাই না? রিপিট পার্সেস রেট মনে হয় আমরা বের করতে পারবো, তাই না? দেখি তো। আহ পিপিআর থাকার কথা তো। রিপিট পার্সেস, রেট, রেট না নাই। আচ্ছা, আমাদের ওই রেট কষ্ট করে বের করে নিতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তো আমরা এখানে মোটামুটি দেখলাম যে আমাদের রিপিট পারচেজার রেট কিভাবে আমরা বের করতে পারি। সেটা হলো যে আমাদের নাম্বার অফ কাস্টমার হু পারচেজড, যারা একবারের বেশি কিনেছে, এবং টোটাল নাম্বার অফ কাস্টমার। তো টোটাল নাম্বার অফ কাস্টমার মানে হলো টোটাল পারচেজার্স, এইটা হচ্ছে আমাদের টোটাল পারচেজার্স এত। আর এইটা হচ্ছে যে রিপিট পারচেজার এত। কিন্তু হচ্ছে আমার কি কি যেন বের করতে হবে, ভুলে গেলাম। টোটাল নাম্বার অফ কাস্টমার, আচ্ছা রিপিট কাস্টমার, তাই না? আচ্ছা, নাম্বার অফ কাস্টমার হু পারচেজ মোর দেন ওয়ান্স, তার মানে হচ্ছে আমরা বের করলাম কি ভাই, এট টু ডেজ। আচ্ছা, এখানে আমরা হচ্ছে আরেকটা ডাটা আমাদের নিতে হবে। এটা হচ্ছে আমাদের নিতে হবে উম, এই যে জোবায়ের সাহেব বললেন যে কাস্টম ম্যাট্রিক্স বানিয়ে কি এটার আমরা পার্সেন্টেজ বের করা যায়। জুবায়ের সাহেবের আমার কাছে প্রশ্ন, জুবায়ের ভাই কথা বলবেন, জুবায়ের ভাইয়ের কাছে আমার প্রশ্ন, জিএফ এর কাস্টম ম্যাট্রিক্স বানাতে হয় কি দিয়ে? জুবায়ের ভাই, ওপেন করে দিয়েছি, বলেন। জি ভাইয়া। জিএফ এর, হ্যাঁ হ্যাঁ, জিএফ এর কাস্টম ম্যাট্রিক্স বানায় কি দিয়ে? হ্যাঁ, ওই যেগুলা আছে আর কি ওগুলার সাথে কন্ডিশন দিয়ে আর কি, মানে নর্মালি যেগুলো ডিফল্ট কি থাকে। কন্ডিশন দিয়ে? সেখানে আপনি কি কি কন্ডিশন দিতে পারেন? অত তো আইডিয়া নেই, একটা হলো গিয়ে ডিভাইড কন্ডিশন দিয়ে আমরা বানাতে পারি, এটা জানি তো, ডিভাইড দিয়ে। হ্যাঁ, এটাই ডিভাইডটা হইতে পারবো। জিএফ এর কি এইভাবে বানাতে পারবেন? এটা আমি ঠিক শিওর না ভাইয়া। মানে আমি কালকে একটা জিনিস বানাইছিলাম যে ওই যে আইটেমস অ্যাডেড টু কার্ট ডিভাইডেড বাই আইটেমস পারচেস, এরকম আর কি, এই জন্য ভাইয়া আমি হ্যাঁ, বলতেছিলাম তো যে ওইটা বানাইছিলেন, এভাবে ওখানে বানাতে। প্যারামিটারটা কি নিছিলেন বলেন তো? ওই কাস্টম ম্যাট্রিক্স বানানোর সময় কি নেন বলেন তো? এটা ঠিক মনে আসতেছে না ভাইয়া, মানে আইটেমস ইভেন্টের ভিউ প্যারামিটার একটা নেন, অপশন আছে। ও আচ্ছা ইভেন্টের আচ্ছা, ইভেন্ট। প্যারামিটার নেন, আচ্ছা আচ্ছা। প্যারামিটার নেন না? জি জি। এই প্যারামিটার গুলো কি ওখানে আছে কি? কোন ইভেন্টের মধ্যে এই দুইটা যোগ বিয়োগ গুণ ভাগ করলে ওইটা হবে, এরকম আছে কি? যদি থাকে তাহলে কাস্টম ম্যাট্রিক্স দিয়ে বানানো যাবে, যদি না থাকে তাহলে বানানো যাবে না। বুঝতে পারছেন? এই জি জন্য ভাই। শুধুমাত্র কিওয়ার্ড জানবেন না, জানলে পুরাটাই জানবেন, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যে আহ আহ, থাকার কথা। আহ আচ্ছা, এইটা আমরা কি বের করলাম বস? তার একটা জিনিস দেখে নিই। সেটা হচ্ছে আমরা বের করলাম হচ্ছে, এটা হচ্ছে রিপিট বায়ার, তাই না? আচ্ছা, তার মানে তো আমরা পারতেছি আর কি। হ্যাঁ, এটাই তো রিপিট পার্সেজার, তাই না? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে রিপিট পার্সেজার ওয়ান। আচ্ছা, মোর দেন ওয়ান পার্সেজার, একের অধিক পার্সেস করছে এরকম বলা যায় না?
এটা এখানে কি বলেছে, এটা বলেছে 7 ডে রিপিট পার্সেস, 7 ডে রিপিট পার্সেস, কিন্তু মোর দেন ওয়ান পার্সেস করছে এমন কোনো ম্যাট্রিক্স নাই, একটু দেখে নিয়ে নেন। হ্যাঁ, মানে একের অধিক পার্সেস করছে তারা এখানে আছে। তো ধরো 7 দিনের মধ্যে যারা রিপিট পার্সেস তারা একের অধিকই আছে আসলে। তো আমরা এখান থেকে আমাদের লাগতেছে না, আমরা এটা থেকে বুঝতে পারি। আমাদের হচ্ছে এখানে ইয়াটা কি, যে নাম্বার অফ কাস্টমার হু পারচেজ মোর দেন ওয়ান্স, আর হচ্ছে টোটাল নাম্বার অফ। তার মানে আমাদের এইটাই হলো ওইটা। এই যে এখানে আমরা এত থেকে এত রিপিট পারচেজ, সে একবারও কিনতে পারে, 3বারও কিনতে পারে, পারচেজ 5বারও কিনতে পারে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের 91 জন হচ্ছে রিপিট পারচেজ আছে লাস্ট 3 মাসে, আর টোটাল পারচেজার আছে হচ্ছে তাহলে হচ্ছে যে আহ কোন নাম্বার অফ, সরি, নাম্বার অফ কাস্টমার পার্সেন্ট, হ্যাঁ, তার মানে ওইটা ভাগ ওইটা, তাই তো। কারণ 91 ভাগ 2898, 91 ভাগ 2898, এটা আমরা একটু ইয়ে করি, এর সাথে একটু গুণ দিয়ে দিই 100, একটু কষ্ট করতে হবে আর 3%, মানে খুবই বাজে অবস্থায় আছে, ঠিক আছে। 3 পয়েন্ট কতজন দেখলাম আর কি দিয়ে দেয়, খুবই বাজে অবস্থায় আছে। তাহলে এইটা আমাদের বাড়াতে হবে, বাড়াতে হলেই এই যে এই কাজগুলো করতে হবে। তার মানে এই ক্ষেত্রে লয়্যালটি প্রোগ্রাম যত করা যাবে, মানে যারা অলরেডি তোমার ওয়েবসাইট থেকে পারচেস করে ফেলেছে তাদেরকে তুমি হচ্ছে যে আবার পারচেস করাবো, বারবার পারচেস করাবো। এই ক্ষেত্রে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে যে প্রোডাক্টের কোয়ালিটি ঠিক রাখা, সার্ভিস ঠিক রাখা, এরপরে তোমার হচ্ছে এই লয়্যালটি প্রোগ্রাম গুলো করা। বুঝতে পারছেন, লয়্যালটি প্রোগ্রাম গুলো করা। এই যে এখানে বলছে ডাইনামিক রিমার্কেটিং করো, একই মানুষকে বারবার মেল দাও, তারপরে হচ্ছে রিভিউ শো করো, কার্ট অ্যাবান্ডন মেল পাঠাও, তারপরে হচ্ছে তাদেরকে রিওয়ার্ড প্রোগ্রাম করো, যে ভাই তুমি পয়েন্ট পাবা, এটা করতে পারবো, ওটা করতে পারবা। অনেক কোম্পানি বিভিন্ন ধরনের এরকম রিওয়ার্ড প্রোগ্রামিং, এগুলো নিয়ে আপনি আরো আরো অ্যানালাইসিস করবেন। যেমন চ্যাট জিপিটি কে বলেন, গুগলে বলেন, আপনি সার্চ দিবেন, হ্যাঁ, যে আমার প্রোডাক্ট এদের জন্য আমি রিওয়ার্ড প্রোগ্রাম কি কি করতে পারি, ট্রানজেকশন পার পার্সেস, ট্রানজেকশন পার পার্সেস, জানি না, ট্রানজেকশন পার পার্সেস জানি না, কাজ দেখতে হবে। যাই হোক, বা আমরা এভাবে বের করে নিতে পারি, এটা আহামরি কিছু না আর কি, আমাদের বের করে নিয়ে ডাটা অ্যানালাইসিস করাটা জরুরি। সো এইভাবে আমরা হচ্ছে যে ইয়া বাড়াইতে পারি আর কি। রিপিট পার্সেজারের মূলই হলো যে তাকে বিভিন্ন ধরনের রিওয়ার্ডিং করে, মানে প্রোডাক্টটা সার্ভিসটাকে এক নাম্বার রেখে যদি তুমি বিভিন্ন ধরনের রিওয়ার্ড প্রোগ্রামিং টোগ্রামিং করো, তাহলে তোমার রিপিট পার্সেজ রেট বাড়ে আর কি। নতুন কোনো প্রোডাক্ট আসলে সেই প্রোডাক্ট দিয়ে তাদেরকে ইমেলিং করা, এই ধরনের জিনিসপত্র করলে পার্সেজ রেট বাড়ে আর কি। কথা বোঝা গেছে, এইভাবে আমরা কনভার্সন রেট বাড়াতে পারি। তো এখন পর্যন্ত আমরা ধরো যে আজকে সম্ভবত 11 নম্বর ক্লাস, এখন পর্যন্ত আমরা যা পড়াশোনা করলাম এইটাই হচ্ছে বস কনভার্সন রেট অপটিমাইজেশন। এখানে কথা একটু বেশি হয়েছে, প্র্যাকটিক্যাল একটু কম হয়েছে। তার একটা তারপরও প্র্যাকটিক্যাল যথেষ্ট ছিল, আপনি কনভার্সন রেটের অন্যান্য কোর্স করে দেখতে পারেন। তো তারপরও যেটা বলছি সেটা হলো যে এই ধরনের কোর্স, স্ট্র্যাটেজিক্যাল কোর্সে এই প্র্যাকটিক্যাল দেখানো, ইয়াটিয়া দেখানো একটু টাফ হয়ে যায়। বুঝতে পারছেন, যারা বুদ্ধিমান তারা এখান থেকেই ঘটনা ঘটে যাবে। আর যারা একটু আনাড়ি টাইপের, যে ভাই ওই মানে একটা মেল কিভাবে লিখে দিতে হবে, যে মেল ভাই মেল মধ্যে এটা এটা বর্ণনা করে, কেউ এটা বুঝবে, আর কেউ হচ্ছে মেল লিখে দিয়ে বলতে হয়, তার মধ্যে সে শুধু কিওয়ার্ড চেঞ্জ করে ইয়ে করে দেয়। তো ওই টাইপের মানুষ হলে আসলে তাদের এই কোর্স করেও কোনো লাভ নাই আর। দ্যাটস ইট। সো এই ছিল বস আমাদের মূল ইয়া। আর হ্যাঁ, আপনাদের একটা প্রস্তাব ছিল যে ওয়েবসাইটে ওয়েবসাইটে হচ্ছে যে আপনাদের ইয়া দিয়ে দেয়া, ওয়েবসাইটে আপনাদের হচ্ছে যে এক্সেস দিয়ে দেয়া, ওয়েবসাইটে আপনাদেরকে এক্সেস দিয়ে দেয়া, যাতে হচ্ছে আপনার ইয়া ওই ইয়া হয় আর কি বলে। তো আপনারা রেজিস্ট্রেশন করার সময় যে মেল আইডিটা দিয়েছিলেন, আমি খুব আরেকবার বলি, এই হলো আমাদের সিআরও কোর্স। রেজিস্ট্রেশন করার সময়
যে মেল আইডি দিয়েছিলেন ওই মেল আইডিটা আমি আপনাদের সাথে আরেকবার শেয়ার করে দিচ্ছি একটা গুগল শিটে। রেজিস্ট্রেশন করার সময় যে মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন ওই মেল আইডি দিয়ে আমি একটু দিয়ে দিই। যেমন ধরেন আমি একটু স্ক্রিনশট দেখাচ্ছি আর কি। এই হলো আপনার, এটা আপনার স্ক্রিনটা দেখতেছেন। যেমন ধরেন আসাদুজ্জামান সাহেব, এই মেলটা দিয়ে সে রেজিস্ট্রেশন করেছিল। এই মেল দিয়ে যখন হচ্ছে সে স্কিল আপারে যদি এই মেল দিয়ে ইউজার থাকে, যদি এই মেল দিয়ে ইউজার থাকে তাহলে তো খুব ভালো কথা। যদি না থাকে তাহলে এখানে ক্লিক করে এই যে রেজিস্টার বাটন করে এখানে ওই মেল দিয়ে, অবশ্যই যে মেল দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সিআরও কোর্সে, ওই মেল দিয়ে যখন রেজিস্ট্রেশন করলে মোটামুটি এই ধরে আপনারা অটোমেটিক্যালি কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবেন। ঠিক আছে স্যার? ঠিক আছে কিনা? জি বস। এই আর আরেকটা জিনিস সেটা হলো যে আমরা ওই যে নিয়ে কথা বলছিলেন না, মার্কেট প্লেস নিয়ে। আগামী মঙ্গলবারে আমাদের মার্কেট প্লেসের যে কোর্সটা শুরু হচ্ছে ওইখানে আমাদের একটা ওভারঅল আলোচনা হবে প্রথম ক্লাসে আমি সবাইকে মানে এই গ্রুপে হচ্ছে যে ওই জুম লিংকটা শেয়ার করব, প্রথম ক্লাসে সবাই জয়েন করতে দিব। এই আর দ্যাটস ইট। বেঁচে থাকলে কথা হবে। খোদা হাফেজ ওই ভাইয়া। বকাঝকা মারামারি অনেক কিছুই হয়েছে, ক্ষমা করে দিয়ে।